আসসালামু আলাইকুম। আবার আপনাদের কাছে চলে এসেছি ডাক্তারো প্ল্যাটফর্ম থেকে। আম আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা ১ম বারের মতো আমাদেরকে দেখছেন তাদের জন্য বলছি, আপনারা দেখছেন আস্ক ডাক্তার। আমরা আসলে প্রতিনিয়ত এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করি। অনেক অভিজ্ঞ হেলথ প্রফেশনালদের সাথে, ডাক্তারদের সাথে অনেক রকম হেলথ টপিক নিয়ে আলোচনা করি। একটাই উদ্দেশ্য, আপনি যাতে সঠিক সোর্স থেকে নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পান, সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন। আমরা সবসময় ফিজিক্যাল হেলথ এর উপর প্রোগ্রাম বেশি করে থাকি। কিন্তু আমরা ডাক্তারও থেকে চিন্তা করলাম যে আমাদের মেন্টাল হেলথ রিলেটেড ইস্যুস নিয়ে কথা বলাটা খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে। কারণটা খুব obvious। এই করোনার টাইমে বিশেষ করে আমাদের নানা রকম মেন্টাল হেলথ ডিসঅর্ডার গুলো, প্রবলেম গুলো আগের থেকেও বেড়ে গেছে এবং অনেকেই নানাভাবে সাইলেন্টলি সাফার করছে বা বুঝতে পারছে সাফার করছে, জানে না কোথায় যেতে হবে। বা নিজে থেকে ঠিক হওয়ার চেষ্টা করছে কিন্তু বুঝে উঠছে না কিভাবে সে লাইফটাকে বেটার করতে পারে। সো এই সব ধরনের আম কথা চিন্তা করে আমরা অ্যাপ্রোচ করেছি সাইকোলজিস্ট দীপন সরকারকে। উনি অনার্স মাস্টার্স করেছেন ক্লিনিক্যাল সাইকোলজির উপর ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং কারেন্টলি রিসার্চ করছে এমফিল স্টুডেন্ট হিসেবে ঢাকা ইউনিভার্সিটিতে। উনি অ্যাডাল্ট, অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ নিয়ে কাজ করেন এবং কর্মরত আছেন অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে সেন্টার ফর মেন্টাল হেলথ কেয়ার বাংলাদেশে। আজকে উনি যে ব্যাপারটাতে ডিসকাস করবে সেটা হচ্ছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। রাগ নিয়ে সবকিছু মোট কথা এবং এটা বলা মাত্র আমি সিউর অনেকেই রিলেট করতে পারছেন। আমরা অনেকেই নিজেদের পার্সোনাল ক্ষেত্রে হোক, ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে হোক, রাগ নিয়ন্ত্রণ না করার প্রবলেম নিয়ে ভুগি এবং তাদের জন্য আশা করি আজকের ডিসকাশনটা খুব কাজে লাগবে। তো আমি আমার দিক থেকে কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট আপনার কাছে চলে যাচ্ছি। ১ম এ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দীপন সরকার আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। আপনাকেও ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি ডাক্তারকে এত সুন্দর একটা প্রোগ্রাম এরেঞ্জ করার জন্য যেখানে মেন্টাল হেলথ নিয়ে কাজ করা হচ্ছে। আ আর আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। হয়তো আপু বলে দিয়েছেন যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। বিষয়টা হচ্ছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। আর অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বিষয়টা হচ্ছে যে রাগ রাগ তো আমাদের হয়, প্রত্যেকের মধ্যেই আছে এবং যেটা হয়তো কারো বেশি, কারো কিন্তু কম। কেউ দেখা গেল অনেকের ক্ষেত্রে যেটা হয় রাগ খুব বেশি আউটবার্স্ট করে, আবার কারো ক্ষেত্রে কিন্তু আবার খুবই আ কেউ নিজের মতো করে তারা কিন্তু ম্যানেজ করে নিতে পারে। আবার সবাই কিন্তু আবার পারে না। সবার আবার দেখেন যে রাগ আবার কিন্তু আবার অ্যাকশন এও চলে যায়। রাগ থেকে যেটা হয় যে মানে অ্যাকশন এর দিকে চলে যায়। আবার কেউ আবার আছে যেটা নিজের মধ্যে কন্ট্রোল এ নিতে পারে এবং সেটা অ্যাকশন পর্যন্ত যায় না। এটা একটা বিষয়। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলব। আশা করি সবাই আ আ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন পুরো সময়টা। হ্যাঁ, আরেকটা ব্যাপারও আছে। এরকম মানুষও আছে যারা রাগ নিজের মধ্যে সাপ্রেস করে নিজেই কষ্ট পেতে থাকে। এক্সপ্রেস ও করে না, অ্যাকশন ও নেয় না। আসলে একেকজন এক্সাক্টলি। একেকভাবে ডিল করে। তো আমরা সবগুলো অ্যাঙ্গেল নিয়েই হয়তো আজকে কথা বলব। আমি আসলে খুবই এক্সাইটেড এই টপিক নিয়ে আজকে। কারণ ফিজিক্যাল অসুস্থতার পাশাপাশি আসলে এই ধরনের জিনিসগুলো আমরা খেয়াল করি না। কিন্তু এরকম ছোট মনের গভীরে থাকা জিনিসগুলো কিন্তু আমাদের লাইফের কোয়ালিটিটাকে অনেক কমিয়ে দেয়। ডিপ্রেশন, অনেক রাগ, অনেক মন খারাপ, অস্থিরতা, এক্সাক্টলি। অ্যাংজাইটি আমাদের লাইফের কোয়ালিটিটা অনেক কমিয়ে দেয়। কিন্তু আমরা এটাকে অ্যাড্রেস করি না। তো আমি অ্যাড্রেস। আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং যারাই দেখছেন তাদেরকে বলছি যে আমাদের সাথে থাকুন। আশা করি আপনারা উপকৃত হবেন। তো আমি আসলে ভাইয়া ১ম এই আপনাকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, রাগ আসলে কোনটা রাগ? রাগটা কি কোনো ভালো জিনিস, খারাপ জিনিস? রাগটা আসলে কি? হ্যাঁ, তো রাগ সম্পর্কে যদি বলতে হয় যে আমাদের কিন্তু যদি বেসিক ইমোশন বলতে আমরা যেটা বুঝি, আমাদের অন্যান্য সাধারণ বেসিক ইমোশনের মধ্যে কিন্তু রাগটা একটা অন্যতম ইমোশন। যেমন একটা হতে পারে যে আমাদের ডিপ্রেশন বা একদম মানে লো মুড, একটা কিন্তু মন খারাপ থাকা কিন্তু একটা ইমোশনস। আবার কি অ্যাংজাইটি যেমন আমাদের একটা ইমোশনস, তেমনি রাগ আমাদের একটা ইমোশন, এক্সাইটমেন্ট আমাদের একটা ইমোশন, হ্যাপিনেস কিন্তু আমাদের একটা ইমোশনস। আবার স্যাড, অ্যাঙ্গার এগুলো কিন্তু আমাদের একদম বেসিক কমন একটা ইমোশন।
এবং এটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই থাকবে। যেমন আমরা আমরা আজকে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে যেহেতু কথা বলবো, তো সেক্ষেত্রে তো মনে হতেই পারে যে রাগ এটা থাকাই উচিত না কারো মধ্যে। ঠিক কিনা? রাগ কেন থাকবে? রাগ থাকাই উচিত না। এখন কথা হচ্ছে যে প্রথম কথা ইমোশন তো সবার মধ্যেই থাকবে। মানে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার মধ্যে এই বেসিক ইমোশন গুলো নেই। সবার মধ্যে এই বেসিক ইমোশন গুলো থাকবেই এবং এটা নিয়েই কিন্তু আমরা চলছি। হয়তো কারো এই ইমোশন গুলোর মাত্রাটা বেশি হয়ে যায়, যেটা নরমাল লেভেলের চেয়ে অনেক বেশি হয়ে যায়। তখন কি এটা কিন্তু আমাদের মধ্যে একটা সমস্যার তৈরি করে। তখন কিন্তু আমরা সেই ইমোশনটাকে একটা সমস্যার ইমোশন বা একটা প্রবলেমেটিক ইমোশন বলবো। যেমন রাগটাও কিন্তু তখন অনেক সময় প্রবলেমেটিক ইমোশন হতে পারে। যখন সেই রাগটা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ইমোশন গুলো কিন্তু আমরা আবার নিয়ন্ত্রণও করতে পারি। যেমন আমাদের মধ্যে প্রচন্ড মন খারাপ হয়, প্রচন্ড খারাপ লাগে, প্রচন্ড অ্যাংজাইটি হয়। আমরা সেই ইমোশনটাকে কি আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু। বা একসময় এসে আমরা কিন্তু সেই ইমোশনটাকে কিন্তু ম্যানেজ করি কোনো না কোনোভাবে। করি কিনা? রাগটাও আমাদের এরকম একটা ইমোশন যেটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আমাদের রাখতে হয়। ঠিক আছে? তো সেদিক থেকে যদি বলি যে ওভারঅল বলতে গেলে যে রাগ আমাদের একটা জেনারেল ইমোশনস যেটা সবার মধ্যেই থাকবে এবং প্রত্যেকের মধ্যেই আছে, প্রত্যেকের মধ্যেই থাকে এবং এটা কখনো, কখনো মানুষের প্রকাশ পায়। যেটা রাগের কিন্তু বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি আছে। আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন এ কিন্তু সেটা ফুটে ওঠে। আমাদের অনন্য ইমোশনে যেভাবে ফেসিয়াল এক্সপ্রেশন এ ফুটে ওঠে, রাগটাও কিন্তু আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন এ সেভাবে ফুটে ওঠে। এবং সেটা কোনো না কোনোভাবে আমাদের আচরণের মাধ্যমে প্রকাশ পায়। যেটা হয়তো আমি যে মানুষটার সাথে কমিউনিকেশন করছি, সেই মানুষের সাথে হয়তো সেই রাগটা কোনো না কোনোভাবে এক্সপ্রেস হয়। এবং ইমোশন গুলো কিন্তু প্রত্যেকের মতো ভাবে বুঝতে পারে। ওভারঅল বলতে গেলে এটাই হচ্ছে আমাদের আ রাগ বা অ্যাঙ্গার বলতে আমরা যেটা বুঝি। আর ২য় কথা আপনি যেটা বলেছেন যে রাগটা কি ভালো কি খারাপ? আ সেটার উত্তর কিন্তু অলরেডি এসেছে। তারপরেও আমি আবার যদি বলি, সেটা হচ্ছে যে রাগ একদিক থেকে ভালো, আবার একদিক থেকে খারাপ। এটা নির্ভর করবে আপনার রাগের ওয়ে অফ এক্সপ্রেশন বা মানে আপনার সে রাগের আউটপুটটা কি হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনার রাগটা আছে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। কিন্তু যখন সেই রাগটা সে তার লেভেল ক্রস করল, তখন কিন্তু সেটা একটা সমস্যা তৈরি হলো। মানে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ঠিক আছে। ধরুন আমাদের তো স্বাভাবিকভাবে একটা ইমোশন হবে। প্রথমত আমি তো শুরুতেই বলছি রাগ একটা ইমোশন। আমাদের ইমোশন হবে এবং সেটাকে আমার আবার নিয়ন্ত্রণেও চলে আসবে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে সরি, যখন দেখা যাচ্ছে যে আমাদের আ যখন আমরা বুঝতে পারবো যে রাগটা কখন সমস্যা, যে যখন দেখা যাবে যে আমার মানে সবকিছুতেই রাগ হওয়া শুরু হচ্ছে। মানে কোনো নির্দিষ্ট কোনো বিষয় থাকবে না। সবকিছুতেই রাগ হওয়া শুরু হবে বা আ অন্য সাধারণ মানুষ যেগুলোতে রাগ হয় না সেগুলোতেও আমার রাগ হওয়া শুরু হবে। এবং পাশাপাশি যেটা হবে যে আমি রাগ হলে আমার হুটহাট করে রাগটা হবে হুটহাট করে। যেটা অন্য সবাই আ আ অন্য সবাই যেখানে না হয় না কিন্তু আমার সেখানে হবে। এবং কি হবে সেটা কিন্তু অনেক সময় বাড়তে থাকে এবং সেটার ওয়ে অফ এক্সপ্রেশন টাও কিন্তু বাড়তে থাকবে এবং রাগটা হবে প্রতিনিয়ত হতে থাকবে এবং রিপিটেডলি এই রাগগুলো যখন হতে থাকবে এবং সেটার এক্সপ্রেশন হিসাবে আমি চিল্লাচিল্লি করতে পারি। অনেকের ক্ষেত্রে যেটা হয় চিল্লাচিল্লি করে, ভাঙচুর করে। এমনকি কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা নিজের সেলফ হার্ম পর্যন্ত করে রাগ থেকে। অনেক সময় অনেকে দেখা যায় হাত পা কাটাকাটি করে, অনেকে সুইসাইডাল অ্যাটেম্প্ট পর্যন্ত নিয়ে নেয় রাগ থেকে। এরকম কিন্তু বহু ঘটনা আছে। তো ওভারঅল বলতে গেলে যদি বলি যে রাগটা কি ভালো কি খারাপ? সেটার উত্তর হবে যে আ আ রাগ 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 ভালোও হতে পারে, খারাপও হতে পারে। কিন্তু নির্ভর করবে সেটার আ মানে সেটার ফলাফলটা কি হচ্ছে। আসলে এখানে একটা ডিস্টিংগুইশিং ফ্যাক্টর যারা দেখছেন তাদের জন্য যে আমরা আসলে অনেক সময় একটা ইমোশনকে লেবেল করে দেই যে রাগ ভালো জিনিস না। কিন্তু রাগ কিন্তু একটা হেলথি ইমোশন। প্রত্যেকটা মানুষেরই ডিফারেন্ট সিচুয়েশনে
রাগ হতেই পারে এবং সেটা অনলি প্রুভ করে যে তার ইমোশনে সবগুলো জিনিস কাজ করছে, সেটা হতেই পারে। আমরা কখনো বলে দিতে পারি না যে রাগ থাকাই ভালো না। এমন কেউ হয়তো নাই যার কোনো রাগই কখনো লাগে না। কিন্তু আসলে ব্যাপারটা যেটা আপনি বললেন ভাইয়া যে জিনিসটাকে এক্সপ্রেশন এর মাধ্যমে, যে আমার এক্সপ্রেশনটা কি হচ্ছে, আমার অ্যাকশনটা কি হচ্ছে, সেটা আসলে ডিফাইন করে যে আমার রাগের ভালো দিকে যাচ্ছে না খারাপ দিকে যাচ্ছে। এবং আমাদের পরের কোয়েশ্চেন গুলো আসলে এটাই হবে যে আমরা কিভাবে ডিফারেনশিয়েটটা করব যে আমরা ঠিক জায়গায় আছি কিনা। তো তার আগে আমি আসলে এক্সাক্টলি। আপনাকে জিজ্ঞেস করব যে আমাদের রাগের ট্রিগার গুলা কি? আসলে মানুষ কেন রাগ হয়? এটার কি কোনো সায়েন্স আছে এটার পিছনে? আছে। এখানে রাগ রাগ জেনারেলি যেটা হয় যে কয়েকটা কারণে কিন্তু আমাদের রাগ হতে পারে। আ একটা কারণ আমি যদি বলি সেটা হচ্ছে যে কিন্তু আমাদের একটা আ মানে রেসপন্স টু ফ্রাস্ট্রেশন, মানে আমাদের ফ্রাস্ট্রেশন থেকে কিন্তু রাগ হতে পারে। আমরা কোনো কিছু নিয়ে যদি ফ্রাস্ট্রেটেড, ধরুন আমি যদি একটা উদাহরণ দেই যে আ অনেকেরই আছে যে দেশ নিয়ে অনেকের মধ্যে প্রচুর ফ্রাস্ট্রেশন আছে। প্রচুর রাগ আছে। আ হয়তো অনেকের এরকম উদাহরণ যদি বলে যে না এটা ভালো না, এই নিয়ম ভালো না, এটা ভালো না, ওইটা ভালো না, বা যা কিছু আছে অনেক উদাহরণ দেয়। অনেকে বলে যে রাজনীতি ভালো না, রাজনীতি যারা করে তারা ভালো না। এরকম সবকিছু নিয়ে বা আমাদেরকে যে সেবাগুলো পাচ্ছি বা আ যে সেবাই আমাদেরকে দেওয়া হচ্ছে সেই সেবাগুলো ভালো না। এখন দেখুন এগুলো কি প্রত্যেকের মধ্যে একেকটা কিন্তু ফ্রাস্ট্রেশন, তাই না? এই ফ্রাস্ট্রেশন গুলো কি করছে? আমাদের মধ্যে কি রাগ বৃদ্ধি করছে না? প্রত্যেকের মধ্যে। আবার দেখুন সরকার কোনো একটা পদক্ষেপ নিলে সবাই প্রচুর ফেটে পড়ে। প্রচুর ফ্রাস্ট্রেশন এ চলে যায়। এটা কি হচ্ছে যে এটার বিষয়টা হচ্ছে যে কারণ হচ্ছে তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে। ওই যে নিয়মগুলো হচ্ছে বা যে বিষয়গুলো হচ্ছে তারা এই ফ্রাস্ট্রেশন থেকে কিন্তু তাদের মধ্যে অ্যাঙ্গার বিল্ড আপ করছে। তার মানে রাগ হওয়ার পিছনে একটা প্রধান কারণ হচ্ছে আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন। ফ্রাস্ট্রেশন থেকে রাগ হতে পারে। ২য় যেটা কারণ হিসাবে বলা হয় যে আমাদের মধ্যে কিছু যে ধরুন আপনি কিছু একটা চাইলেন। মানে অনেকটা বলা যায় যে ইন্সট্রুমেন্টাল অ্যাঙ্গার এর মতো, যে জিনিসটা এরকম যে আপনি কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করলেন। কিন্তু কোনভাবে কোন না কোন কারণে সেটা সেভাবে হলো না। আমরা কি রাগ করি না? করি কিনা? করি কিন্তু। দেখুন ধরুন এটা জেনারেলি যদি একটা বাস্তব উদাহরণ দেই, আ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের মধ্যে ঝগড়া হয় না? ঝগড়াটা কি জন্য হয়? ঝগড়াটা তুমি কেন এটা নিয়ে আসোনি? তুমি কেন এটা করলা? বা তুমি কেন এটা, ধরুন তার কাছ থেকে একটা গিফট সে প্রত্যাশা করল। গিফটটা দিল না। রাগ হয়ে গেল। হলো কিনা? তার মানে কি? আমার একটা প্রত্যাশা আছে। মানে প্রত্যেকের মধ্যে একটা এক্সপেকটেশন থাকে, একটা প্রত্যাশা থাকে বা একটা ভাবনা থাকে যে এটা এরকম হবে। কিন্তু যখন সেটার সাথে মিল হচ্ছে না বা সেই প্রত্যাশাটা পূরণ হলো না বা তার সেই নিডটা পূরণ হলো না, তখন কিন্তু অ্যাঙ্গার হয়, রাগ হয়। যদি একটা ছোট বাচ্চার কথা চিন্তা করেন, সেই ছোট বাচ্চার কথা যদি আমরা চিন্তা করি, সে বাচ্চাটার ক্ষেত্রে কি হলো? দেখুন সে কখন রাগ করে? সে একটা জিনিস চাইলো, আপনি তাকে সেটা দিলেন না। রাগ করল, করে কিনা? এটা প্রত্যেকের ক্ষেত্রেই। পরবর্তীতে যেটা হয় যে আমাদের যে আরেকটা যেটা হচ্ছে যে আমাদের বিলিফ বা আমরা যে আমার একটা নিজস্ব পার্সপেক্টিভ আছে না? আমার একটা নিজস্ব ভাবনা আছে না? নিজস্ব একটা বিশ্বাস আছে না? দেখুন কোন কিছু ধরুন আ দে দেখুন আমরা কিন্তু আরেকটা একটা সময় রাগ হই। সেটা হচ্ছে আপনি একটা কথা বললেন, কেউ ওই কথাটা ঠিক, সে বলল না আপনি ওই কথাটা বললেন সেটা ঠিক না। সে কিন্তু রেগে গেল। আমরা কিন্তু রেগে যাচ্ছি। কারণ কি? কারণ আপনি যেভাবে বলেছেন, কারণ আপনার মতের সাথে সেটা মিলছে না। আমরা তখন রেগে যাচ্ছি। যাচ্ছি কিনা? দেখুন এই যে যত বিভিন্ন দাঙ্গা-টাঙ্গা হচ্ছে না? সবার কি একজনের মতের সাথে আরেকজনের মত মিলছে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে দুটোই দুটোই ভিন্ন মত বা দুটোই কিন্তু আলাদা মত। কিন্তু আমরা আমরা যখন একটাকে সাপোর্ট করি তখন অন্যটাকে সেটাকে মানতে চাচ্ছি না। তখন কিন্তু আমাদের সেই রাগগুলো হচ্ছে। হচ্ছে কিনা? তার মানে আমাদের এই বিলিফ সিস্টেম বা আমার এই পার্সপেক্টিভ এর সাথে যখন বিষয়গুলো ম্যাচ না করে তখন কিন্তু আমাদের রাগটা হচ্ছে। আপনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন যে আমরা আসলে
রাগ দেখলে এক্সপেকটেশন যেটা আপনি বলেছেন খুবই সত্যি কথা যে এক্সপেকটেশন ম্যাচ না হলে যেই হোক ছোট বাচ্চা থেকে বয়সী যেই হোক না কেন যেটা চাচ্ছে সেটা মনের সাথে না মিললে এবং সেটা যদি আরো বেশি হয় যে কাছের মানুষজন তাহলে আরো বেশি এক্সপেকটেশন গ্যাপ হয় এবং এক্স্যাক্টলি। রেগে যায়। ওপিনিয়নের জন্য আপনি যেটা বললেন যে আমাদের ব্রিফ বা আমাদের পার্সপেক্টিভ কি সেটার উপরে বেস করে আমার মানে আমরা আরেকজনেরটা অ্যাকসেপ্ট করতে পারছি না, শুনে রেগে যাচ্ছি। এটাও আমরা একদম মানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই আমরা এটার অনেক এক্সাম্পল দেখতে পাচ্ছি। কিন্তু আরেকটা এক্স্যাক্টলি। যেটা দেখবেন যেটা এই যে সোশ্যাল মিডিয়ার যে তর্কগুলো হয়, হুম, আপনি একটা কথা বলবেন, তার পক্ষে বিপক্ষে প্রচুর কথা বলা শুরু হবে এবং প্রত্যেকের এখানে কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং বিষয় কি জানেন? যে সবাই জিততে চায়, সবাই জয়ী হতে চায়। বুঝতে পেরেছেন? বেশ মজা। এটা বেশ মজার একটা বিষয় যে সবাই জয়ী হতে চায়। সবাই চায় যে আমার কথাটাই শীর্ষে থাকুক। আমি যেটা বলছি ওটাই সেটা। বাকি সব ভুল। বাকি সব মিথ্যে। ঠিক কিনা? সেটাই। এটা বেশ অ্যাকসেপ্টেন্স নেই। ইন্টারেস্টিং লাগে। এক্সাক্টলি। হ্যাঁ, অন্য আরেকটা এবং ভিউয়ের অ্যাসার্টিভনেস আমাদের মধ্যে যখন কম থাকে তখন কিন্তু আমাদের এই রাগটা বেড়ে যায়। আপনি কিছু একটা বলছিলেন। হ্যাঁ, এর বাইরে যেটা আমি বললাম মানে এই ২ টাই মোটামুটি খালি চোখে দেখাটা ইজি যে আমি একটা চাচ্ছি পেলাম না রেগে গেলাম বা আমার সাথে মনের মানে মতের মিল হচ্ছে না। কিন্তু আপনি হুম, ১ম হুম, হুম, যেটা বললেন যে ভিতরে ফ্রাস্ট্রেশন কিন্তু অনেক বিষয় নিয়ে হতে পারে। অনেক এমন হতে বিষয় পারে নিয়ে আপনি হতে আপনার পারে। ক্যারিয়ার নিয়ে ফ্রাস্ট্রেটেড কিন্তু আপনি রাগ এক্সাক্টলি। হচ্ছেন বাচ্চার উপরে। বা আপনি হুম, আপনার হেলথ নিয়ে ফ্রাস্ট্রেটেড, আপনি রাগ হচ্ছেন এক্সাক্টলি। ছোটখাটো প্রত্যেকটা জিনিস নিয়ে। সো হুম, 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 ফ্রাস্ট্রেশন এর ব্যাপারটা আমার মনে হয় যেটা হচ্ছে একটু লুকিয়ে থাকা। যেটা সহজে বুঝা যায় এক্সাক্টলি। না যে সহজে বোঝা যায় না। ধরা যায় না। মনের ইয়েতে কোনো একটা দিক থেকে ফ্রাস্ট্রেটেড কিন্তু ইমপ্যাক্ট হচ্ছে সবকিছুর উপর। রাগ হচ্ছি সবার উপরে। কারণ হুম, অন্যগুলা হুম, হুম, হচ্ছে পারসন স্পেসিফিক। কারো সাথে মতের অমিল এক্সাক্টলি। হচ্ছে, ওর উপরেই রাগ হলাম। ফ্রাস্ট্রেশন এর ব্যাপারটা কিন্তু তা আর থাকে না মনে হয়। না, না। আবার রাগ হওয়ার পেছনে আরো অনেকগুলো কারণ আছে। ধরুন আপনি যদি প্রচন্ড কোনো স্ট্রেসফুল কাজের মধ্যে থাকেন, তখন কিন্তু আপনার সে রাগটা হবে। ধরুন আপনি এমন একটা জব করলেন, সেই জবে আপনার সারাক্ষণ চাপের মধ্যে থাকতে হয়। তো এমন ওয়ার্কলোড তো তখন এসে আপনি প্রচন্ড ওয়ার্কলোড এর মধ্যে আছেন। তখন এসে আপনাকে কেউ কিছু বলল, তখন কিন্তু আপনার মেজাজ প্রচন্ড খারাপ হয়ে যাবে। হুম। ঠিক আছে? আমাদের এটা মেজাজ মনে খারাপ হয় হবে, আমরা প্রচন্ড নিজেরাই রাগ হবে। এটা মনে তাই হয় না? আমরা নিজেরাই কখনো সবাই ফিল করেছি। এক্সাক্টলি প্রত্যেকের মধ্যে। আবার যেটা হয় দেখবেন, রাগ কিন্তু আবার ছোঁয়াচে। মানে ছোঁয়াচে বলতে আমি এটা বুঝিয়েছি যে আ আ মানে রাগটা এক জায়গার রাগ আরেক জায়গায় শিফট করে। শিফট করে এভাবে ধরুন আপনি অফিসে গেলেন। বস আপনাকে একটা ঝাড়ি দিল। তো ঝাড়ি দেওয়ার পরে যেটা হলো আপনার প্রচন্ড রাগ হচ্ছে। ওই রাগটা আপনি বসের উপর এপ্লাই করতে পারছেন না। রাগটাকে এক্সপ্রেস করতে পারছেন। কিন্তু সেটা ঠিকই এক্সপ্রেস হচ্ছে। দেখুন রাগ যখন হচ্ছে সেটা কিন্তু এক্সপ্রেস হয় কোনো না কোনো ভাবে। কিন্তু সেটা এক্সপ্রেস হচ্ছে কিভাবে? হয় সেটা আপনি বাসায় এসে ফ্যামিলি মেম্বারদের উপরে এক্সপ্রেস হচ্ছে, না হয় আপনার সন্তানদের সাথে এক্সপ্রেস হচ্ছে। মানে রাগটা এক জায়গায় রাগ যেমন আমরা ছোটবেলায় যদি একটা উদাহরণ বলি যে, যেদিন দেখতাম যে টিচার আসছে, টিচারের আজকে মেজাজ খুব খারাপ। আমরা মনে ভাবতাম আজকে নিশ্চয়ই বউয়ের সাথে ঝগড়া করে আসছে স্যার। আসলে এই কথাটা আমরাও ছোটবেলায় মানে বলে একদম। হ্যাঁ, এটা খুব সত্যি কথা। আবার মানে আমরা নিজেরাও তাই করি। হুম, হুম, একটা ওর এক জায়গার একটা কারণে মন খারাপ রাগ হয়েছি। এসে দিলাম বাসায় এসে বাচ্চাকে একটা বকা দিয়ে দিলাম। এগুলো আসলে হাসব্যান্ডের সাথে ওয়াইফ এর সাথে ঝগড়া লেগে গেল। এগুলো খুব কমন হুম, ইস্যুস হুম, লাইফ এ। এক্সাক্টলি, সো এগুলো আসলে এক্সাক্টলি, এমন এটা ফেস করে না এমন কেউ মনে হয় যারা দেখছেন আমরা নিজেরা কেউই নাই যারা লাইফে এই সিচুয়েশন গুলো ফেস করেননি। কিন্তু আসলে এটা হবেই লাইফে। এটাকে একদম ফুললি এভয়েড করার কোনো ওয়ে নাই। ফুললি এভয়েড এটা করার হবেই। কোনো লাইফ বিষয় ইস না। লাইক দ্যাট। বাট আমাদের আসলে এক্সাক্টলি। কনসার্ন টা যখন এটা আউট অফ কন্ট্রোল হয়ে যায়, যখন এটা অতিরিক্ত হয়ে যায়। তো আমার নেক্সট প্রশ্নটা আসলে সেটাই যে রাগ আচ্ছা আসলে হ্যাঁ, আমি আরেকটু বিষয় এড করি। সেটা হচ্ছে যে রাগ হওয়ার পেছনে আরো অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে একটা বিষয় আছে যে আ কেলির একটা থিওরি আছে। কেলির একটা পার্সোনালিটি থিওরি আছে। ওই পার্সোনালিটি থিওরিতে যেটা বলে যে আমাদের একটা সেলফ থাকে। আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা সেলফ আছে। পার্সোনাল সেলফ। তো এই পার্সোনাল সেলফ হয় কি অনেক সময় পার্সোনাল সেলফ বিভিন্ন সময় বিভিন্ন রিঅ্যাক্ট করে। যেমন এই যে রাগের রিঅ্যাক্ট হলো, রাগ হয় বা অ্যাঙ্গার হয় রিঅ্যাক্ট করে বসে। সে কখন রিঅ্যাক্ট করে? যখন সে ফিল করে যে তার সেলফ এর উপরে এমন কিছু আসতে যাচ্ছে যেটা তার সেলফটা ট্রিগার করে বা সে ওটাকে থ্রেট ফিল করা শুরু করে।
যে সে ভাবা শুরু করে আমার সেলফ ছোট হয়ে যাচ্ছে বা আমার সেলফের উপরে আঘাত হানছে। আমি যদি বাস্তব উদাহরণ দেই, ধরুন আ ধরুন আমরা আমরা জেনারেলি কখন আমরা একজন ব্যক্তি হিসাবে জেনারেলি কখন রেগে যাই? যখন কেউ আমাকে ছোট করল। আমার এমন কোনো পার্সোনালি কোনো বিষয়ে আঘাত করল, যেটা আমার প্রচন্ড খারাপ লাগলো। পার্সোনাল কোনো ইস্যু নিয়ে। তখন আমরা প্রচন্ড রেগে যাই না? এই রেগে যাওয়ার প্রধান কারণ হচ্ছে এই যে কেলির যে থিওরিটা, সেটা বলছে যে আমাদের সেলফ এর উপরে যখন আউটসাইড থেকে আ কোনো বিষয় আসে যেটা আমার সেলফকে আঘাতপ্রাপ্ত করে, তখন কিন্তু আমার মধ্যে এই সমস্যাগুলো তৈরি করে। তখন সে সেলফটা সে বিষয়গুলোকে ট্রিগার ফিল করে এবং সে ভাবতে থাকে যে যে আমার সেলফ ছোট হয়ে যাচ্ছে বা আমার সেলফ এর উপরে আঘাত আসতেছে। তখন কিন্তু সে সেটাকে রিজেক্ট করতে থাকে বা সে সেটাকে প্রটেক্ট করতে থাকে। বিভিন্ন ওয়েতে সে সেটাকে মানে প্রোটেস্ট করতে থাকে। যে যাতে তার সেলফ কোনভাবে আঘাতপ্রাপ্ত না হয়। এটা প্রত্যেকটা মানুষও যদি চিন্তা করেন, প্রত্যেকের মধ্যে কিন্তু এই বিষয়টা ঘটে। এজন্য দেখবেন যে আমরা যখনই কাউকে নিয়ে কোনো খারাপ কথা বলি, তার কিন্তু বিষয়টা ভালো লাগে না এবং তারা কিন্তু রিঅ্যাক্ট করে বসে। এই রিঅ্যাক্ট করার পিছনে কারণটা হলো এটাই। না, আপনি এটা খুব ইম্পোর্টেন্ট একটা কথা বলেছেন। আসলে সবারই এই নিজস্বতাটা মানে নিজস্বতা যেটা আমরা বলি যে আমার সেলফ উপরে হ্যাঁ, এটা আসলে আমরা মানে আ একটা কথা আসলে বোঝা যায় যে আমি ফিল করছি আমাকে ছোট করা হলো, ইয়ে হলো। বাট এখানে আমি আরেকটা কথা একটু জিজ্ঞেস করতে চাই আপনাকে যে এমনও তো হয় যে আরেকজন মানুষ ধরেন খুব সিম্পল কেউ একজন আপনাকে কনস্ট্রাক্টলি একটা ক্রিটিসাইজ করছে যে এটা এরকম না করে হুম, এরকম করলে ভালো হতো। কিন্তু আমরা কিন্তু হুম। সবসময় সেটা পজিটিভলিও নিতে পারি না। সো ওই যে সেটা নিতে পারি না কারণ আসলে কি হচ্ছে করা হয়? কারণ হচ্ছে ওই যে ওই বিষয়টা আমার সেলফ এর দেখুন যেকোনো নেগেটিভ বিষয় কিন্তু আমার সেলফকে আঘাত করে। খারাপ লাগে না? কেউ আপনার সম্পর্কে একটা খারাপ কথা বলল, কেউ আমার সম্পর্কে একটা খারাপ কথা বলল। আমার কিন্তু খারাপ লাগে। কারণ হচ্ছে ওই আমার সেলফ সেটাকে একটা ট্রিগার হিসেবে নিয়ে নেয় এবং তখন সে সেভাবে রিঅ্যাক্ট করে। ঠিক আছে? এখানে আসলে আমরা পরে হয়তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব যে আমরা এরকম কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। আমি কিন্তু আর সবাইকে কন্ট্রোল করতে পারব না। এরকম সিচুয়েশন লাইফ এ হুম, আসবে। হুম, কেউ একটা খারাপ কথা বলবে, ডিফারেন্ট ওপিনিয়ন আসবে, ফ্রাস্ট্রেশন আসবে, এক্সপেকটেশন ব্রেক হবে। আসলে আমি একটা মানুষ হিসেবে কিভাবে এই জিনিসগুলো ডিল করলে আমি ভালো থাকতে পারবো। এটাই আসলে আমাদের আজকের আমরা আলোচনায় সেদিকেই যাব হয়তো যে কি করা অবশ্যই, উচিত? এটা আমরা আস্তে, অবশ্যই আস্তে কি করা আলোচনায় উচিত সেদিকে আমরা যাব। তার আগে আমি আবার আপনাকে জিজ্ঞেস করব যে এই রাগের আপনি অলরেডি বলেছেন রাগ ভালো হতে পারে, খারাপ হতে পারে। তো রাগের আউটকামটা আসলে আপনি মানে কি হতে পারে? এটা যদি আরেকটু বলতেন। আচ্ছা, রাগের আউটকাম যদি বলি যে আ হয়তো আমরা অনেক তাও সময় ভাবি যে রাগের আমি হ্যাঁ, যদি বলুন। একটু এটার সাথে এড করি যে রাগটা আসলে ভিতরে কিভাবে কাজ করে এবং আউটকামটা কি হয়? মানে এস আ হোল ওকে। প্রক্রিয়াটা কিভাবে হয় আপনি যদি একটু হুম, হুম। বলতেন। মানে রাগের তৈরির প্রক্রিয়াটা মানে আ এখানে যেটা হচ্ছে যে জিনিসটা হলো আমরা তো পটকা ফোটাইছি না? পটকা। এটা হচ্ছে ওই যে মানে একটা সুতলি থাকে, ওটা যদি আমি আগুন ধরায় দেই, তখন কিন্তু সেটা ব্লাস্ট করে। হুম, মানে রাগ বিষয়টা হচ্ছে ঠিক ওরকমই। যে বিষয়টাকে যদি আপনি এভাবে চিন্তা করেন যে, ওই যে আপনি আগুনটা দিচ্ছেন, সে আগুনটা হচ্ছে আপনার রাগের ট্রিগার। এরকম রাগের ট্রিগার কোনগুলো? ওই যে এতক্ষণ যে আমার রাগের পিছনে কারণগুলো বললাম না? কখনো সেলফ কে আঘাত করা, কখনো কোনো ফ্রাস্ট্রেশন বা কখনো মতের অমিল হওয়া বা কোনো ডিমান্ডিং কিছু সেটা না পাওয়া। ওটা কি করছে? আমার রাগকে ট্রিগার করছে। ট্রিগার কি হলো? সে আগুনটা ধরালো। ওই আগুনের সাথে আগুনটা কোথায় ধরালো? আগুনটা ধরালো আমার যে থটস অ্যান্ড বিলিফস আমার চিন্তা এবং আমার বিশ্বাসে সে আগুনটা ধরালো। সেই চিন্তা এবং বিশ্বাস সেটা কি হয়? দেখুন আগুনটা জ্বলতে সে কিন্তু ভিতরের দিকে যায়। ভিতরে থাকে হলো বারুদ। সেটা কি হয়? ভিতরে থাকে আমার সেলফ, আমার মানে আমার পার্সোনাল সেলফ বা আমার সবকিছু এবং যেটা হচ্ছে আমার আউটার সেলফ, ইনার সেলফ, আউটার সেলফ যা কিছু আছে। সে ভিতরে গিয়ে ওই আগুনটা জ্বলতে ভিতরে গিয়ে ওই যে ভিতরে ইনার সেলফ, আউটার সেলফ
পুরো বিষয়টাকে ব্লাস্ট করে। ব্লাস্ট করলে যেটা হয় যে আমার এক্সপ্রেশনটা হয়। আমি কি করি? আউটব্রাস্ট হয় রাগটা এবং আমি সেটাকে এক্সপ্রেস করা শুরু করি। আমরা আ চিল্লাচিল্লি করা শুরু করি। ঠিক আছে? আমরা হয়তো অনেক সময় রাগের এক্সপ্রেশন হিসেবে একটা মানুষের মাথায় একটা বাড়িও দিয়ে দেই। আবার মাঝে মাঝে নিজের উপরও হার্ম করি। এরকম অনেক কিছু হয়। আর রাগের আউটপুট হিসাবে আপনি যেটা বলেছেন, সেটা হচ্ছে যে আমাদের রাগের আউটপুট গুলো যেমন আমরা চিন্তা করি যে রাগটা হয়তো মনে হয় ভালো। বা ভালো খারাপের কথাটা এসেছে। তারপরও বলি যে হয়তো যে অনেকের মধ্যে কিন্তু এরকম একটা ধারণা থাকে। আমি যদি রাগ করি তাহলে কাজটা ঠিকঠাক মতো হবে। বা মাঝে মাঝে রাগ করাও ভালো। আউটপুটটা ভালো আসে। কিন্তু দেখুন, রাগ প্রধানত কয়েকটা ক্ষতি করে আমাদের। ক্ষতিটা এটা করে, একটা দেখবেন রাগ যখন হয় মেজাজ কি থাকে তখন? মেজাজ কিন্তু প্রচন্ড খিটখিটে থাকে। আর রাগ হওয়ার পিছনে কিন্তু আমাদের একটা নেগেটিভ চিন্তা থাকে। হয়তো ওই সিচুয়েশন এর প্রতি, ওই মানুষটার প্রতি আমাদের একটা নেগেটিভ চিন্তা থাকে এবং হাজারো নেগেটিভ চিন্তা এসে আমার মধ্যে জড়ো হতে থাকে। দেখুন, নেগেটিভ কি কোন জিনিস তো ভালো না। তো এই নেগেটিভ এ থাকতে আমার মধ্যে আমি সবকিছুকে তখন নেগেটিভলি ভাবা শুরু করি। এবং যেটা অনেক বেশি মাত্রায় হয়ে যায়, যেটা কি করে একসময় আমার কিন্তু সেলফ এর ক্ষতি করছে। আমার মেজাজ খিটখিটে থাকছে, কোন কিছু ভাল লাগছে না বা আল্টিমেটলি আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে আমার বিশ্বাসের জায়গাগুলো, আমার চিন্তা ভাবনার জায়গাগুলো সেগুলোও কিন্তু নষ্ট করছে। পরে দেখুন, আমি যেটা চাচ্ছিলাম যে সেটা ভালো কিছু হবে, হ্যাঁ? কিন্তু আল্টিমেটলি কি সেটা কি ভালো হয়? ধরুন আপনি আপনার একজন সাবঅর্ডিনেট কে বললেন যে, "না, তুমি এটা কেন করলা? এটা ঠিকঠাক মতো বা প্রচন্ড সে একটা ভুল করলো সাপোজ। আপনি তাকে একটা ধমক দিয়ে দিলেন। প্রচন্ড রাগ করে একটা ধমক দিয়ে দিলেন। হয়তো হয়তো সে ওই সময়ের জন্য আপনাকে ভালো বলবে। কিন্তু একসময় এসে সে কিন্তু পিছনে যে আপনাকে গালি দিবে না, সেটা কি আপনি জানেন? সেটা তো আমরা জানি না। কারণ দেখুন, তাকে কিন্তু অন্য পজিটিভ ওয়েতেও কাজটা করানো যেত। কিন্তু ওই ধমক দেওয়ার ফলে সে কিন্তু পিছনে উল্টো আপনাকে গালি দিল। কারণ কি? উল্টো ওই যে বললাম কেলির থিওরি। আমি কি বলছি যে আমি একটা হচ্ছে যে আমি যে তাকে ধমক দিয়ে উল্টো তার সেলফ কে আমি হার্ম করলাম। তার রিঅ্যাকশন হবে। তার মানে আমি যদি নেগেটিভ দিয়ে নেগেটিভ বন্ধ করতে যাই, তাহলে কিন্তু সেটা হবে না। কিন্তু এটাকে অন্য পজিটিভ ওয়েতে যদি আমি করতাম, হয়তো সে একটা ভুল করল। আমি তাকে যদি পজিটিভ ওয়েতে তাকে ভালোভাবে বুঝিয়ে বলতাম, তখন কি তার কিন্তু আমার প্রতি কোনো নেগেটিভ ধারণা তৈরি হতো না। উল্টো, উল্টো সে ভাবতো বস খুব ভালো মানুষ। সে আমাকে বুঝিয়ে বলেছে এবং সে কিন্তু কাজটা আরো ভালোভাবে করার চেষ্টা করবে এবং সেটা সে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করবে। তার মানে আমরা যেটা চাচ্ছি যে অনেক সময় এই যে স্কুল কলেজে বলা হয় যে আ জেনারেলি আগে একটা ধারণা ছিল যে স্টুডেন্টদের যদি মানে ছাত্রছাত্রীদের মাইর দিলে ওরা সোজা হবে। মাইরের উপরে কোনো ঔষধ নাই। তার মানে যেই টিচার সবচেয়ে বেশি রাগী তার ছাত্রছাত্রীরা পড়াশোনাও খুব ভালো। কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ ভুল ধারণা। ঠিক আছে? এখানে যেটা হয় এইজন্য কিন্তু বর্তমান সমাজে এসে এখন কিন্তু স্কুল কলেজে এই ধরনের পানিশমেন্ট প্রথা বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে একটা বিষয় আছে যে রেইনফোর্সমেন্ট এবং পানিশমেন্ট এর একটা বিষয় থাকে। বলা হয় যে রেইনফোর্সমেন্ট দিলে আপনার যে হারে আউটপুট বাড়ে বা আমাদের প্রোডাক্টিভিটি বাড়ে, কিন্তু পানিশমেন্ট দিলে সে হারে কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি বাড়ে না। আরো সেটার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ওই কাজটা যে ভালো হবে তার গ্যারান্টি নেই। উল্টো সেটা আরো ক্ষতির দিকে যায়। কারণ কি? আপনি তো ওই যে রাগ দিয়ে রাগ দমন করতে চাচ্ছেন। রাগ দিয়ে রাগ দমন করলে হবে না। মানে বিষয়টা হচ্ছে যে রাগ হলো ওর বিপরীত কিছু দেন। মানে নেগেটিভ এর সাথে যখন পজিটিভ দিবেন তখন কিন্তু বিষয়টা মানে হয়ে যাবে। এটা মিনিমাইজ হয়ে যাবে।
তার মানে আপনি যখন সেখানে কিছু মানে তাকে কোনো পজিটিভ কোনো রেইনফোর্সমেন্ট দিতে পারেন বা বা অন্য কোনো রেইনফোর্সমেন্ট দিতে পারেন, রেইনফোর্সমেন্ট দিলে তার কিন্তু সেই প্রোডাক্টিভিটিটা আরো বেশি হবে। ধরুন একটা স্টুডেন্ট সে পড়াশোনায় পারলো না, ভালো পারে না। আপনি যদি তাকে তাকে মাইরের পর মাইর দিতে থাকেন, সে বুঝলই না আমাকে কেন মারা হলো। সেখানে সেখানে তাকে যেটা করা যায়, তাকে হাতে কলমে ধরে মানে সে একটু ভালো কাজ করলো। দেখুন আমরা কোন কাজগুলো সবচেয়ে বেশি করি? বেশি করি ওই কাজটা, যে কাজটা করার পর সবাই একটু উৎসাহ দিল, খুব হাতে তালি দিল। তারা কিন্তু ওই কাজটাই ওই শিশুদের ক্ষেত্রেও সে একটা ভালো কাজ করলো। সে কি খারাপ কাজ করলো সেটার প্রতি আমরা মনোযোগ না দেই। সে কি ভালোটা করলো। ধরুন সে পরীক্ষায় ফেল করলো। ফেল করলে তো প্রচন্ড রাগ হবে। হ্যাঁ, কেন ফেল করবে? তুমি খুব ভালো স্টুডেন্ট, তুমি কেন ফেল করবা? অন্য তোমার আশেপাশের মানুষজন দেখো, সে খুব ভালো করেছে। তুমি কেন ফেল করবা? তোমার কি খাবার-দাবার কি কম খাওয়ানো হয়? হ্যাঁ? এখানে যেটা করা যেতে পারে, এটাকেও কিন্তু পজিটিভ ওয়েতে দেখা যায়। পজিটিভ রিইনফোর্সমেন্ট দেওয়া যায়। সেটা এভাবে যে অন্তত দেখুন সে তো পরীক্ষায় অ্যাটেন্ড করেছে। সে যে পরীক্ষায় অ্যাটেন্ড করেছে এটা তো পজিটিভ ছিল। পাশাপাশি সে তো পরীক্ষার খাতায় অন্তত লেখার চেষ্টা করেছে। এতটুকু তো পজিটিভ ছিল। ওটাকেই আপনি উৎসাহ দেন। আপনি বলেন, "তুমি খুব ভালো করছো। কোন সমস্যা নাই। তুমি ফেল করছো কোন সমস্যা নাই। তোমার আরো সুযোগ আছে। কিন্তু তুমি যে চেষ্টাটুকু করেছো, আমি জানি তুমি চেষ্টা করেছো যাতে পরীক্ষায় ভালো করা যায়। এই যে চেষ্টাটুকুকে আপনি ইন্সপায়ার করেন। ইন্সপিরেশন দেন, তখন দেখবেন সে ভাববে না, তার মধ্যে কিন্তু অলরেডি একটা ভয় আছে। আমি ভুল করছি। আমি ফেল করছি। আজকে মাইর খাবোই। কিন্তু সে এসে যখন এই রেসপন্সটা পাবে, তখন তার মনটা কোথায় চলে যাবে ভেবেছেন? এবং সে বিষয়টাকে আরো পজিটিভ ভাবে নিবে এবং সে চিন্তা করছে, "না, আসলে আমি এতটুকু চেষ্টা করি। তার মানে আমি যদি আরেকটু চেষ্টা করি তাহলে আমি আরো ভালো কিছু পাবো।" তখন কি? তখন তার টার্গেট হবে আমাকে পাস করতেই হবে। ঠিক কিনা? তার মানে আ আ আম আপনার যেটা প্রশ্ন ছিল যে রাগের আউটপুটটা কি? আউটপুট হচ্ছে যে সবসময় যে পজিটিভ হবে আউটপুট সেটা ভাবাটাও অনুচিত। না, কিন্তু সেটাকে আমরা যদি পজিটিভ ভাবে কাজে লাগাতে পারি, তখন কিন্তু সেটার আউটপুট আরো ভালো হয়। কিন্তু কিন্তু যেটা হচ্ছে যে রাগ থাকবে, রাগ আমাদের একটা ইমোশন। সেটাকে কিন্তু সেটার এক্সপ্রেশন হিসাবে এক্সপ্রেশনটা এমন যেন না হয় যেটা আরেকজনের ক্ষতি করলো, আরেকজনের সেলফের ক্ষতি করলো। না, আপনি খুব চমৎকার কিছু কথা বলেছেন। আমি এটার সাথে একটু এড করতে চাই। আপনি যেমন এই যে পড়ালেখার কথাটা বললেন, মানে আমরা কিন্তু মানে আমাদের জাতিগতভাবে আমরা পড়ালেখা নিয়ে খুব সিরিয়াস বাবা-মারা। এবং হুম, এক্সাক্টলি। আপনারা যারা বাবা-মারা শুনছেন, আপনি যদি নিজের চাইল্ডহুডকে মনে করেন, যখনই একটা ভুল করেছি আমরা, আমি নিজেও একজন মা। যখন আমরা ছোটবেলায় আমরা ভুল করেছি না? কম মার্কস পেয়েছি, হোমওয়ার্ক টাইমলি করিনি বা যাই হোক না কেন। যে কোনো হুম, একটা হুম, কিছু ভুল করে বা একটা কম মার্কস পায় বা ফেল করে তার কিন্তু নিজের ফিলিংটাই খারাপ থাকে অলরেডি। সে কিন্তু জানে এক্সাক্টলি। যে এটা ঠিক না। আপনি যেটা বললেন যে সে কিন্তু জানে। ওই সময় আসলে এক্সপেকটেশন ও থাকে আজকে গিয়ে একটা বকা খাবো। বাট আপনি হুম, এই কথাটা বললেন যে ওই সময় যদি একটু আমরা ডিফারেন্টলি অ্যাড্রেস করতে পারি সিচুয়েশনটা যে ফাইন যেটা হইছে আমরা এখান থেকে কিভাবে বেটার করতে পারি। তুমি বেটার করতে চেষ্টা পারি। করছো এটাও এক্সাক্টলি। আমরা কিভাবে করতে পারি। রাদার দ্যান সেইং যে আপনি যে কথাটা বললেন এই কথাটা বিশ্বাস করেন আমি প্যারেন্টস দেরকে নিয়ে কাজ করি। আমি প্যারেন্টিং নিয়ে কাজ করি এবং এই যে কম্প্যারিজন ও তো ভালো করেছে তুমি কেন করলা না? ও তো হুম, 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 হুম। যা দরকার সব ওর যা আছে তোমারও আছে। তুমি কেন তোমারও তো আছে। এই জিনিসটা চলে আসে। ফ্রাস্ট্রেশন থেকে বাবা-মার হয়তো চলে আসে। নানা কারণেই আসে। কিন্তু বাচ্চাটার কিন্তু যেটা হয় যে একটা ওই সময়ে সে নিজেই কিন্তু একটা লো পয়েন্টে আছে। ওই সময় যদি এক্সাক্টলি। বাবা-মা একটু একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট দিতে পারে যে, "হ্যাঁ, ফাইন যা হইছে, এটা এক্সপেক্টেড না। তুমিও মন খারাপ করছো, আমরাও মন খারাপ করছি। খুশি হুম, হওয়ার তো কিছু নাই, সবাই বুঝতেছে। কিন্তু হুম, হুম, আমরা হুম। বিলিভ করি যে এখান থেকে আমরা বেটার করতে পারবো। সেটার জন্য কি বেটার করা করতে যায়?" পারবো। এক্সাক্টলি।
তো এই যে সার্কেল গুলা ভাঙা, মানে আমরা সবাই একটা সার্কেলে আটকে যাই। তারপর আপনি আরেকটা কথা যেটা বললেন যে নিজেদের লাইফে রিলেট করা যায় যে একটা রাগ সূত্রপাত এক জায়গা থেকে হয়েছে, ঘুরতে থাকে, সব জায়গায় আসতে থাকে। হুম, 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 হুম। অফিসে কোনো একটা ঝামেলা হলো, বাসায় এসে ঝামেলা হলো, বাচ্চার উপরে রাগ হলো, বাচ্চা আবার পরের দিন বাবা মার সাথে রাগটা, মানে ঘুরতে থাকে এই সার্কেলটা। হুম, হুম। প্রত্যেকটা আবার মানুষেরই। আবার এখানে এখানে কিন্তু দেখুন, যদি ওই যে বাচ্চাদের কথাটা এসেছে না, হুম, এখানে কিন্তু দেখুন যে যেমন সবকিছুকে যে রাগ দেখালে যে সমস্যার সমাধান হয়, যেমন ধরুন আপনি সে বাচ্চা একটা ভুল করে আসলো, আপনি দিলেন একটা মাইর। মাইর দিয়ে মনে করেন পিঠের চামড়া তুলে দিলেন। হ্যাঁ? মাইর দিয়ে। তো এটা কি বাচ্চা কি শিখবে যে বাচ্চা তখন ওটাই শিখে যে আসলে মাইরের উপর কোনো ঔষধ নাই। সে এটা শিখে এবং পরবর্তীতে সে সে যখন বড় হবে, সে কিন্তু ওটাই অন্যের উপর এপ্লাই করবে। তার মানে দেখুন, আপনি তাকে কিন্তু ওই একদিক থেকে আবার আপনিই তাকে শেখাচ্ছেন যে রাগ করে সমাধান হয় বা হয়। এবং ওটা কিন্তু ওই বাচ্চারা ওটাই শিখতেছে। শিখে ওটাই আবার দেখবেন আ আ যদি দেখুন বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয়। তারা একজন দেখে আরেকজনকে অনুকরণ করে। ধরুন আপনি আপনার বাচ্চার সাথে যেভাবে কাজ করবেন, দেখবেন ওই বাচ্চার সামনে যদি অন্য আর ৫ টা বাচ্চা থাকে, সে ওইভাবে একটা লাঠি নিয়ে, "এই পড়।" আমরা কিন্তু এরকম ছোটবেলায় করেছি। হুম, হুম। কারণ ছোটবেলায় আমরা মাইর খেয়ে এসেছি। আমার বাস্তব কথা যদি বলি, ছোটবেলায় আমাদের আমরা টিচার বলতে বুঝতাম এভাবে, হাতে একটা বেতের লাঠি থাকবে। টিচার বলতে এটাই বুঝতাম। হাতে একটা বেতের লাঠি এবং কি আমরা আবার ছোটবেলায় এভাবে অভিনয়ও করতাম যে একটা লাঠি নিয়ে এভাবে ঘুরাতে থাকতাম। "এই পড়।" কারণ কি? ওটা ওইভাবেই শিখে আসে। হ্যাঁ, এক ছোটবেলার কথা বলতে মনে পড়ে গেল আমাদের ছোটবেলায় অনেক ধরনের প্রোগ্রাম হতো না? স্কুলে স্পোর্টস এ যেমন খুশি তেমন সাজো। ঠিকই দেখা যেত এক্সাক্টলি। টিচার যে সেজেছে হাতে একটা বেত থাকবেই। হাতের একটা বেত থাকবেই। মজার একটা কথা বললেন, মনে পড়ে গেল অনেক কিছু। যাই হোক, আসলে আম যেটা আমরা আলোচনা করছিলাম যে এই যে সাইকেলটা, এটা ভাঙার পাওয়ার কিন্তু সবারই আছে। এমন না যে যার থেকে রাগের সূত্রপাত সে হয়তো ভাঙতে হুম, পারল না। সে তার ইমোশনটা কন্ট্রোল করতে পারল না। কিন্তু এই সার্কেলের প্রত্যেকটা পার্টিরই আসলে এই চয়েসটা আছে যে আমি এটাকে স্টপ করব। আমি আর ট্রান্সফার এক্সাক্টলি, করব না। সো আমরা এগুলা নিয়েই এক্সাক্টলি। হয়তো পরের আলোচনায় যাব। তো আমার পরের আপনার কাছে যে প্রশ্নটা থাকবে যে আসলে এই যে রাগগুলা আমরা অলরেডি কেন হচ্ছে, কি কারণে ট্রিগার হচ্ছে, কিভাবে কাজ করছে সবকিছুই আপনার কাছে জানতে পারলাম। আমার নেক্সট প্রশ্নটা হবে যে আসলে কোন ক্ষেত্রে আমার এটা বেশি হয়ে যাচ্ছে? মানে আমি কোনটুক পর্যন্ত আমি সেলফ কন্ট্রোল করতে পারি, কিভাবে করতে পারি? এবং কোন ক্ষেত্রে আমার বুঝতে হবে যে না আমি এটা আর পারছি না, আমার হেল্প দরকার। এই পুরো জিনিসটা আপনি যদি একটু আপনার আ এক্সপেরিয়েন্স আমাদের বলতেন। এটা দেখুন, যেটা হচ্ছে যে রাগ কিন্তু ওটা শুরুতেই বলা হয়েছে। রাগ কিন্তু সবার মধ্যেই থাকে এবং আ স এটা এটা হবে এবং এই বিষয়টা নরমাল একটা বিষয়। রাগ হবে। কিন্তু যখন যখন ওই যে এটা ওই যে শুরুতে হয়তো কথার মধ্যে এসেছে, তারপরেও আমি আবারও বলছি যে রাগটা যখন সেটার ওয়ে অফ এক্সপ্রেশন টা অনেক বেশি মাত্রায় হয়ে যাবে, যেটার ফলে আপনার নিজের সেলফ এর ক্ষতি হচ্ছে এবং অন্যের ক্ষতি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফেশনাল এর হেল্প অবশ্যই নিতে হবে। অবশ্যই কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এর সাথে যোগাযোগ করে কাউন্সেলিং নিতে হবে। যেমন আমি কিন্তু অনেকেরই দেখেছি যে কিছু সমস্যা আছে, যেমন যাদের বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের থাকে, তাদের কিন্তু এই যে রাগটা কিন্তু বেশি থাকে বা একটা পার্সোনালিটি থাকে যে টাইপ এ পার্সোনালিটি। টাইপের পার্সোনালিটি যাদের থাকে তারা কিন্তু হুটহাট করে রেগে যায়। মানে তারা যেটাকে সঠিক মনে করে ওটাই সঠিক। ওর বাইরে কিছু নেই। এরকম এক ধরনের পার্সোনালিটি আছে। তাদের মধ্যেও কিন্তু রাগ অনেক বেশি থাকে। আর বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার যেটা বললাম যে বর্ডারলাইন পার্সোনালিটির ক্ষেত্রে কিন্তু তাদের রাগের মাত্রাটা এতটাই বেশি থাকে এবং তারা কিন্তু অল্পেতেই রেগে যায়। ঠিক আছে? তারা কিন্তু অল্পেতেই রেগে যায় এবং কখন কি রাগ হবে এটা তারা নিজেরাও জানে না এবং আ তাদের রাগের ওয়ে অফ এক্সপ্রেশন টা আরো ভয়াবহ থাকে। তারা অন্যের ক্ষতি করে ফেলতে পারে, পাশাপাশি তার নিজেরও ক্ষতি করে ফেলে। এরকম অনেক ভয়াবহ ঘটনা আমি দেখেছি। আমি কিন্তু এরকমও কেস ডিল করেছি যে আমার একজন রোগী ছিল।
বা ক্লায়েন্ট ছিল, তার ক্ষেত্রে যেটা আমি দেখেছি যে তার রাগ যখন হতো, বর্ডার লাইনের ছিল, তার রাগ যখন হতো অনেক বেশি হয়ে যেত এবং সে নিজের গায়ে আগুন জ্বালিয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। একবার সে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার মতো এরকমও ঘটনা ঘটিয়েছে। মানে তার মানে চিন্তা করেন যে রাগটা কি মাত্রায় চলে যেতে পারে। তো সেক্ষেত্রে দেখতে হবে যে যখনই আপনি রাগটাকে নিজে কন্ট্রোল করতে পারছেন না বা সেটার এক্সপ্রেশনটা ভিন্ন মাত্রায় চলে যাচ্ছে বা সেটার জন্য নিজের ক্ষতি হচ্ছে বা অন্যের ক্ষতি হচ্ছে, তখন অবশ্যই কোনো সাইকোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। ঠিক আছে? আমি এই তো কথাটা একটু এটাই হচ্ছে বিষয়। মানে আমি একটু রিইনফোর্স করতে চাই কথাটা। জাস্ট আপনি যেটা বলছেন যে আসলে এটা আমরা দেখা যায় যে যেই মুহূর্তে রাগ হচ্ছে পরে যখন রাগটা নেমে গেল আর জিনিসটাকে চিন্তা করি না। বাট আপনি যদি রাগের মোমেন্টে যেই আমাদের সাথে দেখছেন, আপনি বা আপনার পরিচিত যেই রাগের মোমেন্টে আপনারা যদি কোনো রকম হার্মফুল অ্যাক্টিভিটিতে জড়িয়ে যান, যে নিজের ক্ষতি করছেন বা আপনার সাথে যে আছে তার যার কারণে রাগ হয়েছেন তার উপরে কোনো হার্মফুল অ্যাক্টিভিটি করছেন। এই ধরনের বা অ্যাবনরমাল মানে এমন একটা অনেক সময় এরকমও হয় যে এক্সাক্টলি। ফিজিক্যাল এমন একটা যে আ দেখা গেল হার্ট রেট অনেক হাই হয়ে গেছে, অসুস্থ হয়ে যাচ্ছে, ঘামতে থাকছে। হুম, 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 এগুলো হুম। কিন্তু আমরা খুব কমনলি হুম, দেখি। হুম, হুম, মানে হুম, হুম। এমন একটা কিছু এক্সাক্টলি। আপনার নিজের উপর আর কন্ট্রোল নাই। রাগ আপনাকে কন্ট্রোল নিজের উপর করছে, আপনার কন্ট্রোল নেই। এক্সাক্টলি, এটা যদি এক্সাক্টলি। ফ্রিকোয়েন্টলি হতে থাকে তাহলে অবশ্যই আপনার একজন সাইকোলজিস্টের হেল্প নেওয়া হয়তো দরকার, যে আপনি সুস্থ একটা রাগ লাগতে পারে সেটার একটা সুস্থ বহিঃপ্রকাশটা যাতে আমরা শিখে নিতে পারি যে কিভাবে আমরা এখান থেকে বের হতে পারবো। তো আমি এটা একটু এক্সাক্টলি। রিইনফোর্স করার জন্য বললাম, কারণ আমরা পরে ভুলে যাই। রাগের মোমেন্টটা পার হুম, হয়ে হুম, গেলে হুম, হুম। মনে করি আচ্ছা ঠিক আছে। অবশ্যই। হেল্পটা আবার আরেকটা বিষয় থাকে কিন্তু সেটা হচ্ছে যে যাদের রাগ অনেক বেশি থাকে যে তারা কিন্তু একটা কথা বারবার বলে যে আমার যখন রাগ হয় তখন কিন্তু মাথায় কোনো সেন্স থাকে না। তখন কি করি না করি তখন কিন্তু আমাদের মাথায় কোনো মানে ওই জ্ঞানটা বা ওই সেন্সটা তখন তাদের মধ্যে আসে না। তারা কিন্তু হুটহাট কিছু একটা করে বসে। তো যদি এরকম মনে হয় যে আপনার মধ্যে সেলফ কন্ট্রোল নেই বা রাগ হলে আপনার তখন এই ধরনের সেন্স থাকে না বা আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তখনও কিন্তু আপনি চাইলে, কারণ আপনিও ঝুঁকির মধ্যে আছেন। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই কোনো সাইকোলজিস্টের বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। তো আমি এরপরে যে প্রশ্নটা আপনাকে করব, আম মানে আমরা অনেকগুলো এক্সট্রিম কেস নিয়ে কথা বললাম এবং সবাই আসলে প্রফেশনাল মানে অনেক ক্ষেত্রে থাকে যে প্রফেশনাল হেল্প নিতেই হয়। আর না হলে নিজে থেকে বের হয়ে আসতে পারে না। বাট যার ইচ্ছা এক্সাক্টলি। আছে যে আমি বুঝতে পারছি যে আমার রাগটা একটু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আমি নিজে থেকে সেটাকে একটু বেটার করতে চাচ্ছি, আমার অ্যাওয়ারনেস টা আছে। তাদের ক্ষেত্রে আপনি কি কোনো সাজেশনস বা টিপস দিবেন যে কিভাবে কি ইন্টারভেনশন হতে পারে, যে আপনি কি করলে, কিভাবে চিন্তা করলে আমরা এই রাগের সাইকেলটা থেকে বের হয়ে আসতে পারি? ওকে, এখন আমি যদি ইন্টারভেনশন এর কথা বলি যে রাগ নিয়ন্ত্রণের জন্য অনেকগুলো আপনি টেকনিক এপ্লাই করতে পারেন। ১ম যেটা বলব যে আমি তো কগনিটিভ থেরাপিস্ট বা মানে বলা হয় সিবিটি প্র্যাকটিস করি জেনারেলি। তো সিবিটি তে যেটা বলে যে রাগের পিছনে আমাদের একটা চিন্তা থাকে। হ্যাঁ? আমাদের একটা চিন্তা থাকে। আমি যেভাবে ভাববো আমার ইমোশনটাও সেভাবেই হবে। আমার বিহেভিয়ারটা সেই অনুযায়ী হবে। ধরুন আপনি একটা রাগের বিষয়ে ভাবলেন, আমার ক্ষতি করে দিল। ধরুন আমার প্রতি একটা ভাবনা আসলো এরকম যে সে আমার সে আমার ক্ষতি করেছে। সে আমার ক্ষতি করেছে। এটা কি একটা নেগেটিভ ভাবনা। নেগেটিভ ভাবনা আমার মধ্যে কি ইমোশন দিবে? ইমোশন দিবে এটা যে আমার প্রচন্ড রাগ হবে তার প্রতি। রাগ হলে তখন কি আমার আচরণটা কিভাবে ওই অনুযায়ী আচরণটা মেইনটেইন হবে? আমি একটা লাঠি নিয়ে তার পিছনে ধাওয়া দিলাম। আমার আচরণটাও সেভাবেই হবে। এখন দেখুন, এখানে রাগ নিয়ন্ত্রণে যেটা বলে যে, তার মানে আমার ইমোশনটা কোথা থেকে আসলো? আমার যে রাগের যে অ্যাঙ্গার এর যে ইমোশনটা, সেটা আসলো কিন্তু একটা অ্যাঙ্গার থট থেকে বা একটা নেগেটিভ থট থেকে বা নেগেটিভ চিন্তা থেকে।
এখন কথা হচ্ছে যে সেটা প্রথমত নিয়ন্ত্রণ অ্যাঙ্গারটাকে নিয়ন্ত্রণ হবে তখনই যদি ধরুন এই সিচুয়েশনটাই যদি আমি বলি, আমি যদি আমার চিন্তাটাকে একটু ভিন্নভাবে ভাবতে পারি। চিন্তাটাকে যদি একটু ভিন্নভাবে ভাবি তখন কিন্তু আমার সেই রাগটা থাকছে না। ধরুন এটা কি যে সে আমার ক্ষতি করছে। আমি যদি বিষয়টাকে এভাবে ভাবি যে সে আমার ক্ষতি করছে কি আমি জানি না। কিন্তু হয়তো তার দিক থেকে ঠিকই ছিল কিন্তু সে বুঝতে পারেনি যে এর ফলে আমার ক্ষতি হবে। দেখুন তো, এভাবে যদি আমি চিন্তা করি তখন কি তার প্রতি রাগ হয়? আমি একটা পজিটিভ চিন্তা করলাম। ওই বিষয়টাকে আমি একটু ঘুরিয়ে পজিটিভ ওয়েতে ভাবলাম। আমার ইমোশনটা কি একই থাকবে? থাকবে না। ইমোশনটা কোনো একটা পজিটিভ ইমোশন হবে। আমার আচরণ কি সেভাবে পরিবর্তন হবে না। হাতে লাঠি থাকলেও লাঠিটা পড়ে যাবে। আমি আর সামনের দিকে আগাবো না। ঠিক আছে? তার মানে রাগ প্রধানত নিয়ন্ত্রণ করার জন্য প্রধান যেটা মূল ঔষধ যেটাকে বলি, সেটা হচ্ছে আমার চিন্তাটাকে যদি আমি যেভাবে চিন্তা করছি সেটাকে ভিন্ন ওয়েতে ভাবতে পারি কিনা। বা আমি যেভাবে ভেবে আমার মধ্যে রাগটা হচ্ছে সেটাকে অন্য কোনো পজিটিভ ভাবে চিন্তা করা যায় কিনা। কারণ একটা বিষয়কে কিন্তু আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারি। পারি কিনা? বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাবতে পারি। যখন আমি সেই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাববো বা ভিন্ন, ভিন্ন পার্সপেক্টিভ গুলো এড করব তখন কিন্তু আমার সেই রাগটা থাকবে না। পরবর্তীতে আমি আরো যদি অনেকগুলো আমি যদি হ্যাঁ, হ্যাঁ একটু বলুন। এড করি, আপনি যে এক্সাম্পলটা তখন দিয়েছেন যে রাগটা আসলে কিভাবে কাজ করে, যে একটা পটকা মানে বারুদটা আছে ঠিকই, কিন্তু আমি হুম, যে সুতাটায় আগুন ধরিয়ে দিলাম, মানে হুম, চিন্তাটা হুম। আসলে ওই সুতাটা, আমি যদি সুতাটার আগুনটা নিভিয়ে ফেলি তাহলে কিন্তু আর আউটবার্স্টটা হচ্ছে তখন কিন্তু না। আর হ্যাঁ, এক্সাক্টলি, এক্সাক্টলি। আপনার ওই এক্সাম্পলটার সাথে আমি জাস্ট একটু রিলেট করছি। কারণ আসলেই আমরা একটা যেকোনো একটা সিচুয়েশনে আমাদের মাথার যে চিন্তাটা, ওটাই কিন্তু, হুম, এবং হুম, হুম। দেখা যায় যে চিন্তাটা সাথে, সাথে যত না রাগ, যত চিন্তা করছি নেগেটিভলি, এটা বলল, হুম, হুম, আমাকে হুম। এটা করলো, এটা মিন করছে, আসলে ও এটা মনে করে, মানে তার মানে ওই যে ওটাই থটস অ্যান্ড বিলিফ আসতে যেটা থাকে। ওই যে সলতে যেটা হুম, রাগ হওয়ার যে সলতেটা যদি আমি সরাতে পারি যে আমার চিন্তা এবং বিলিফ সেটাকে যদি ভিন্নভাবে নিতে পারি তখন কিন্তু রাগটা হচ্ছে না। হুম, হুম। সেটাই, মানে ঠিক আপনি আছে? যেটা বললেন যে আমাদের মাথার যে চিন্তাটা এবং বিলিফ সিস্টেমটা যেটা আমরা মনে করছি একটা নেগেটিভ চিন্তা, হুম, হুম। এটাকে অ্যাড্রেস করাটা একটা খুব ভালো ওয়ে, যে নিজের রাগটাকে আপনি এক্সাক্টলি। ডাইভার্ট করে এবং ফেলতেছেন। ওখানেই আপনি রাগটার পাওয়ার যেমন কমে যাচ্ছে। হ্যাঁ, এক্সাক্টলি। দেখুন ট্রিগারের বিষয় যেমন যেটা বা যেটা দিয়ে আগুনটা জ্বালায় রাগের যে ট্রিগার গুলো যদি বলি, ট্রিগার তো আমাদের লাইফে অহরহ আছে না? আমি সারাদিন ঘুরতে থাকলে বা আমি যদি সারাদিনের কথা চিন্তা করি, এরকম যদি আমি যদি ট্রিগার ভাবি, প্রত্যেকটা জিনিস আমাকে ট্রিগার করতে পারে রাগের জন্য। পারে কিনা? আপনি অবশ্যই। একটু চিন্তা করেন। আমি যদি বলি এই লাইভ প্রোগ্রামটা নিয়েও কিন্তু আমাকে ট্রিগার করতে পারে। এখানে অনেকগুলো ট্রিগার হতে পারে। কি সব পেঁচাল করতেছে, কোনো কাজের না। ধুর, এত সময় নষ্ট হচ্ছে। প্রচন্ড রাগ হয়ে গেল। হলো কিনা? আবার আপনারও আমার প্রতি রাগ হতে পারে। কি সব উল্টোপাল্টা কথাবার্তা বলতেছে। হতে পারে? ধরুন এই জিনিসটাও কিন্তু আপনাকে ট্রিগার করতে পারে। পারে কিনা? বা আমি যদি ট্রিগার বিষয়টা হচ্ছে এরকম যে আমি যেটাকে ট্রিগার মনে করব, সেটাই কিন্তু আমাকে ট্রিগার করবে। সেটাই। মানে ট্রিগারের কিন্তু অভাব নাই। ট্রিগারের অভাব নাই। কারণ ট্রিগার বহু আছে। তার মানে ট্রিগার যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে সেটা সম্ভব না। কারণ কোন জিনিসটা কাকে ট্রিগার করবে ওটা আমরা জানি না। তার মানে আমরা যদি সেই সলতেটাই বের করে নিতে পারি বা সলতেটাই যদি চেঞ্জ করতে পারি, যেটাতে আগুন লাগবে না, তাহলে কিন্তু আর ব্লাস্ট হবে না। না, এটা খুব মানে ইম্পোর্টেন্ট, এবং আপনার এই এক্সাম্পলটার কারণে আসলে রিলেট করাটা সুবিধা হলো যে মানে আসলেই মানে ভিতরের জাস্ট থট হচ্ছে আমাদের অ্যাক্সেস ওয়ে, এবং আপনি যেটা বললেন হুম, হুম, ট্রিগার হুম। কিন্তু আমাদের এক্সাক্টলি। কন্ট্রোলে নাই। জীবনে নানা কিছু হচ্ছে, অনেকে মনে নানান কিছু ছড়িয়ে থাকবে। যাচ্ছে, অনেক কিছু চাচ্ছি পাচ্ছি না। এগুলো হচ্ছেই হুম, জীবনে। হুম, হুম। আমাদের এনভায়রনমেন্ট এ এরকম বহুত ট্রিগার আছে। আমি যদি ট্রিগারকে ট্রিগার মনে করি, বহুত ট্রিগার। সেটাই, ঠিক সেটাই। আছে? তো এটা একটা আপনি খুব ভালো উপায় বললেন। আর কি উপায় হতে পারে? আরো অনেকগুলো উপায় আছে। সেটা হচ্ছে যে ধরুন ২ জন মানুষের মধ্যে প্রচন্ড রাগ হলো। আপনার যখন রাগ হবে,
মানে মানে জেনারেলি যারা রাগ হলে রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তারা এই টেকনিক গুলো এপ্লাই করতে পারেন। সেটা হচ্ছে আপনার যখন রাগ হলো, আপনি বুঝতে পারছেন যে রাগ হওয়ার আগে কিন্তু আমাদের মধ্যে কিছু সাইন সিম্পটম দেখা যায়। সাইন সিম্পটম দেখবেন আমাদের শরীর কিন্তু গরম হতে থাকে। রাগের কিন্তু আমাদের শরীর গরম হবে, মাথা গরম হবে, হাত-পা গরম হয়ে আসবে। তাই না? রাগের ওয়ে অফ এক্সপ্রেশন কিন্তু মানে রাগটা আসার আগে কিন্তু এরকম কিছু সিম্পটম দেখা যায় নিজের মধ্যে। ঠিক আছে? এই আ সিম্পটম গুলোকে সিম্পটম গুলো সম্পর্কে যদি আমি অ্যাওয়ার থাকি, আমি শুরুতেই সিম্পটম ধরুন আ ধরুন আপনি বুঝতে পারলেন যে না আমার এখন রাগ হবে। যাদের রাগ হয় তারা কিন্তু বুঝতে পারে। যারা একটু নিজের সম্পর্কে অ্যাওয়ার মোটামুটি তারা বুঝতে পারে যে এখন যা হচ্ছে আমি বুঝতে পারছি আমার দেখা গেল শরীরের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। আরো অনেকগুলো সিম্পটম তারা বুঝতে পারে। যদি কেউ নিজেকে এভাবে ফিল করার চেষ্টা করে তখন কিন্তু এই সিম্পটম গুলো বুঝতে পারে। যখন সে বুঝতে পারবে যে আমার রাগ হবে বা হচ্ছে, তখন সে যেটা করবে ওই স্থানটা সে যেন ত্যাগ করে। কারণ ওখানে সে যদি বেশি সময় থাকে তাহলে তার রাগটা আরো বেড়ে যাবে। এর জন্য যেটা করতে হবে যখনই সে বুঝতে পারবে যে তার রাগ হচ্ছে, সে ওই জায়গাটা ত্যাগ করবে। ধরুন আপনার সাথে একজনের রাগ হলো বা আপনার সাথে আমার রাগ হলো সাপোজ যদি বললাম, আমি এই জায়গা থেকে ত্যাগ করব। কারণ আমি আপনার সামনে থাকলে বা আপনি আমার সামনে থাকলে তখন কিন্তু আমার রাগ হতে থাকবে। পরবর্তীতে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন কিন্তু আমি সেই যখন দেখবেন রাগ কিন্তু আবার বেশি সময় থাকে না। যখন আবার শরীরের তাপমাত্রা নেমে আসবে, কি হবে তখন কিন্তু আমাদের রাগটা কমে আসবে। পরবর্তীতে যেটা করা ওখান থেকে চলে আসা বা কারো সাথে যদি রাগ হয় তার কাছ থেকে দূরে সরে যাওয়া। কিছু সময়ের জন্য দূরে সরে যাওয়া। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আগানো এবং যদি সম্ভব হয় অনেকেই কিন্তু দেখবেন যে রাগ হলে কিন্তু মাথায় পানি দেয়। পানি দেওয়ার বড় একটা কারণ আছে। পানি দিলে যেটা হয় আমাদের শরীরের তাপমাত্রা কমে আসে। আপনি পারেন যে হাত মুখে পানি দিতে পারেন, ঠান্ডা পানি অথবা স্নান করে নিতে পারেন। যদি সাথে স্নান করে রাখা যায়, তখন কিন্তু আমাদের রাগটা কমে আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে দেখুন, আ যে রাগ হলে তো আমাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। ওই তাপমাত্রা কমানোর জন্য যদি ২ হাতে দুটো বরফের টুকরো, যদি বাসায় যদি বরফ থাকে, ২ হাতে দুটো বরফের টুকরো যদি হাতে চেপে ধরে রাখা যায়, যদি ২ মিনিট ধরে রাখতে পারেন, আপনার যত রাগ আছে রাগ পানি হয়ে যাবে। দারুণ একটা টেকনিক। ঠিক আছে? দেখবেন আপনার তখন ফিলই করতে পারবেন যে আসলেই আমার রাগ ছিল। রাগ একদমই থাকবে না। এটা হচ্ছে এমার্জেন্সি অবস্থায়। যারা রাগ নিয়ন্ত্রণ করতে একদমই পারেন না, তাদের জন্য এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। এটা আরেকটা বেশ মজার উদাহরণ দেওয়া যায়। আমরা তো ট্রাফিক লাইট চিনি না রাস্তার? ট্রাফিক লাইট দেখেছেন? ট্রাফিক লাইটের কিন্তু ৩ টা কালার থাকে। একটা হলো লাল, একটা হলুদ, একটা সবুজ। সবুজ সিগন্যালের মানে হচ্ছে রাস্তা পরিষ্কার আপনি সামনে আগাতে পারেন। তার মানে এখন কোন রাগ-টাগ নাই। কিন্তু রেড সিগন্যাল মানে হচ্ছে ওই যে এতক্ষণ যেটা বললাম না রেড সিগন্যাল। রেড সিগন্যাল যখন আমি বুঝতে পারবো যে না এখন রাস্তা খারাপ বা পরিস্থিতি খারাপ, যেকোনো সময় একটা খারাপ কিছু ঘটে যেতে পারে। এটা কিন্তু আমরা ফিল করতে পারি। তখন স্টপ হয়ে যাওয়া। আমি যেখানে আছি সেখানে দাঁড়িয়ে আর সামনে কোনো টু শব্দ না করা। একদম কোন কথা-টথা না বলা, চুপ করে থাকা এবং স্থান ত্যাগ করা। এরপরে যখন আপনার রাগের চিন্তাটা কমে আসবে, পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন সামনের দিকে আগানো। আর গ্রিন সিগন্যাল মানে ইয়েলো সিগন্যাল বা হলুদ সিগন্যাল এর মানে হচ্ছে যে যে রাস্তা কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা হবে। আপনি যেতে পারেন। মানে একটু ওয়েট করেন। সেক্ষেত্রে কিন্তু রাগের অ্যাকশন টা অতটা বেশি হবে না। কিন্তু রাগ হবে। রাগ হবে কিন্তু অ্যাকশন টা অতটা বেশি হবে না। সেক্ষেত্রে যেটা করা চুপচাপ থাকা এবং ওয়েট করা। চুপচাপ থাকা এবং ওয়েট করা যে না জানি পরিস্থিতি স্বাভাবিক। ধরুন আমরা অনেক সময় অনেক মিটিং এ বা অনেক আলোচনায় গেলে আমাদের কিন্তু প্রচন্ড রাগ হয়। এগুলো কি বলতেছে? এগুলো কি সব কথা বলতেছে? মানে ইচ্ছা করে ও জায়গা দিয়ে পালাতে পারলে বাঁচি। ঠিক কিনা? প্রচন্ড রাগ হয় না? আবার কি মানে সিচুয়েশন টা এমন আপনি এক্সপ্রেস ও করতে পারছেন না।
কিন্তু আপনার মধ্যে প্রচন্ড রাগ হচ্ছে। তখন আপনি যেটা করেন, চুপচাপ থাকেন, শুনতে থাকেন। যা বলে বলুক, শুনতে থাকেন। শুনতে থাকেন, কান খোলা থাকবে কিন্তু মুখ দিয়ে আপনার কিছু বের হবে না। জাস্ট শুনে যান। শুনতে, শুনতে তারপরে দেখবেন পরিস্থিতি যখন স্বাভাবিক, একটা সময় পরিস্থিতি স্বাভাবিক হবে না? দেখবেন আমাদের রাগ হওয়ার পিছনে আরেকটা কারণ আছে। সেটা হচ্ছে আমরা কোন জিনিসের পুরো কনটেক্সট টা দেখি না। পুরো কনটেক্সট টা যদি আমরা দেখি, তখন কিন্তু আমাদের রাগ হবে না। আমরা কি হয় যেকোনো একটা জিনিসের একটা সাইড দেখি। একটা সাইড দেখি বলে তখন আমরা হঠাৎ করে রিঅ্যাক্ট করে বসি। কিন্তু যখন ওইটার আমি পুরো কনটেক্সট টা দেখতাম তখন কিন্তু আমার রাগটা হতো না। দেখবেন কোন কিছু মিটিং এ গেলে যদি শুরুতে এগুলো কি বলতেছে কিছু, কিন্তু যখন আপনি পুরো মিটিংটা খুব ঠান্ডা মাথায় পড়া শুনবেন, তখন কিন্তু দেখবেন যে আসলেই তারা যে কথা শুরুতে যেটাকে আমি রাগ করেছিলাম আসলে বিষয়টা তা না। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তার মানে কি আপনাকে ওয়েট করতে বলেছে। ওয়েট করেন, সবকিছু স্বাভাবিক হবে। স্বাভাবিক হয়ে সামনে আগান। ঠিক আছে? তখনই রিঅ্যাক্ট না করা। এটা একটা ওয়ে। রাগ কমানোর আরো অনেকগুলো বিষয় আছে। সেটা হচ্ছে বেশ ইন্টারেস্টিং ওয়েতেও আমরা রাগগুলো কমাতে পারি। ধরুন, আপনার প্রচন্ড রাগ হলো। হুম? আমরা রাগগুলোকে ধরুন আমার রাগের এক্সপ্রেশন হিসেবে কি আমি ভাঙচুর করি, করি। কিন্তু সেটাকে আমরা যেটা করতে পারি যে মানে এখানে যেটা বলা হয় যে আমাদের যদি ইমোশন হয়, ইমোশন গুলোকে এক্সপ্রেস করা উচিত। ইমোশন নিজের মধ্যে চাপা রাখলে সেটা কিন্তু আরো একসময় চাপা পড়তে, পড়তে একসময় সেটা আউটবার্স্ট করে। ইমোশনটাকে আমরা এক্সপ্রেস করতে পারি। সেটা কিভাবে? ধরুন, আমরা যেটা করি যে আপনার কারো প্রতি প্রচন্ড রাগ হচ্ছে। প্রচন্ড রাগ। কি করবেন? ইচ্ছা করছে যে মাথায় একটা বাড়ি দিতে। কিন্তু সেটা তো করা সম্ভব না। সেটা করলে আপনি কেস খেয়ে যাবেন। সেটার জন্য আমরা যেটা করতে পারি যে আমার মনে করেন হাত পা চালাতে খুব ইচ্ছা করছে। রাগ হচ্ছে প্রচন্ড। আমি কি করতে পারি? এমন একটা সফট কিছু আমি আমার রুমে একা বসে ধরুন আমার বালিশের সাথে সেই বক্সিং করতে পারি। রাগটা কমে যাবে। আমি যেটা চাচ্ছিলাম, আমার হাত পা নিষ্পিস করতেছিল, সেটা অন্য পজিটিভ ভাবে আমি সেটাকে এক্সপ্রেস করে দিলাম। মানে ডিসপ্লেস করে দিলাম। তখন দেখবেন রাগ থাকবে না। অন্য কোনো পজিটিভ ওয়েতে। ঠিক আছে? আ আরো আরো রাগে রাগ কমাতে আরো অনেকগুলো বিষয় যে অনেক সময় রাগ হচ্ছে প্রচন্ড চিল্লাচিল্লি করতে ইচ্ছা করছে আপনার। আপনি একা আপনি অন্য মানুষের সামনে যদি চিল্লাচিল্লি করেন, ধরুন প্রচন্ড গালি দিতে ইচ্ছা করছে আপনার। রাগ হলে কিন্তু মানুষ গালিগালাজ করে। আপনার প্রচন্ড গালি দিতে ইচ্ছা করছে। তো গালি দিবেন। কিন্তু ওই মানুষটার সামনে যদি আপনি দেন, তাহলে যেটা হবে তাহলে তার সেলফকে আমি আবার ক্ষতি করলাম। তখন কিন্তু সে কি আমাকে রিফ্লেক্ট করবে না? করবে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, একা এক রুমে যেখানে একা এক রুমে বসে মানে যেখানে অন্য মানুষ কেউ শুনবে না। আপনি মনে সেগুলো করতে পারেন। বা জোরেও চিল্লাচিল্লি করতে পারেন একা এক রুমে বসে। এটা কিন্তু তার মানে কি আমার বিষয়টা এক্সপ্রেস হওয়া উচিত ছিল সেটা এক্সপ্রেস হয়ে গেছে। তখন দেখবেন খুব শান্তি। মানে আরেকটা বিষয় আছে যে এম্পটি চেয়ারও করতে পারি আমরা। ধরুন আপনি কল্পনা করলেন যে আপনার পাশে একটা চেয়ার রেখে ওখানে এমন একজন আছে যে সেই মানুষটাকে আপনি কল্পনার জগতে বসিয়ে তার সাথে আপনি যা খুশি করেন। আপনার সব রাগ ওখানে ঝেড়ে দেন। রাগ কমে যাবে। না, আপনি খুব ইন্টারেস্টিং অনেকগুলো এক্সাম্পল দিলেন। মানে মূল ব্যাপারটা আমি যেটা বুঝতে মা আমি ভুল বলে থাকলে আমাকে কারেক্ট করে দিয়েন। আসলে আমরা যদি আমাদের রাগটাকে চেপে রাখি এটা কিন্তু কখনো ভালো ওয়ে না। কারণ চেপে রাখতে ওটা হয়ে না, যাবে একটা আগ্নেয়গিরি। যে আমি চেপে রাখছি একটা এক্সাক্টলি সময় গিয়ে বার্স্ট করলো। সেটা কোনো হেলথি ওয়ে না। বাস করেন। বাট আমাদের হেলথ মাথায় রাখতে হবে যে আমার রাগের এক্সপ্রেশনটা অন্যকে হার্ট না করে হেলথিয়ার ওয়েতে। সো আমি ওটাকে একটা হেলদি ওয়ে আপনি যে কটা কথা বললেন আমার চিৎকার করতে ইচ্ছা করছে আমি কাউকে একটা খালি চেয়ারকে ইমাজিন করে চিৎকার করলাম বা একটা রুমে গিয়ে করলাম আমার ইচ্ছা করছে একটা ঘুষি লাগিয়ে দিলাম মানে সেটা আমি একটা বালিশ মানে এক্সপ্রেস করে জিনিসটাকে শেষ করে দেওয়া চেপে রাখলাম এক্সাক্টলি। এখন খুব চেপে রাখলাম কষ্ট করে পরের মোমেন্টে যখন যার উপর রাগ হয়েছে তাকে দেখে দিলাম একটা মাইর লাগায় বা দিলাম চিৎকার চেঁচামেচি করে তাহলে তো লাভ হলো না চেপে রাখলে যেটা হয় যে চেপে তখন রাখলে তখন 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 প্রসেস সেটা হয় আরো বদহজম হবে। যেমন
যেমন অনেক অনেক আমি আমি বিষয়টাকে এভাবে বলি যে কোষ্ঠকাঠিন্য হয় না? দেখুন যারা বহুদিন বাথরুম না করে তারা কিন্তু কোষ্ঠকাঠিন্য হয়। হ্যাঁ? কোষ্ঠকাঠিন্যর মতো বিষয়টা। যে আপনি চেপে রাখতে তো বিষয়টা কোষ্ঠকাঠিন্য হবে। তো কোষ্ঠকাঠিন্য হওয়ার দরকার কি? সেটাই। রাগের কোষ্ঠকাঠিন্য তো দরকার নেই। এক্সপ্রেস করে দেন। দেখবেন খুব ভালো ফিল করবেন। মানে বিষয়টা একটু শুনতে খারাপ লাগে। আমি আমি বিষয়টাকে অনেকটা এরকম মনে করি যে মানুষ সবচেয়ে বেশি ভালো ফিল করে বাথরুম থেকে ফেরার পরে। কারণ ওখানে আপনি সবকিছু ত্যাগ করে এসেছেন। মানে উদাহরণটা একটু বাজে মনে হতে পারে। বাজে কিন্তু হতে আসলে পারে কিন্তু যে এটা বাস্তব। রিয়াল লাইফ এ মানে শুধু রাগের ক্ষেত্রেও না, আপনার খুব মন খারাপ লাগছে। আপনি যদি আসলেই একা গিয়ে একটু কান্না করে আসেন, আপনি কিন্তু অ্যাকচুয়ালি হালকা হয়ে যায়। আপনার যে ভিতরে এক্সাক্টলি, মন খারাপটা, মানে ইমোশনকে আসলে প্রসেস করে এক্সপ্রেস করে দিলে ভিতরটা এক্সাক্টলি। হালকা হয়ে যায় এবং তখনই আপনি ভিতর হালকা, হেলদি হতে পারবেন। আপনি যে হেলথিয়ার কথাটা হবেন। বলছেন আমার মনে হয় এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা এক্সাম্পল এবং আমাদের আসলে ইমোশনকে কখনোই সাপ্রেস করা উচিত না। যেটা আমাদের সাপ্রেস করা উচিত অনেক না। ধরনের মানে ক্রনিক ডিপ্রেশন, ক্রনিক অ্যাংজাইটি বলেন, অনেক অ্যাঙ্গার সবকিছু কিন্তু সাপ্রেশন থেকে আরো বেশি আসে। সো সাপ্রেস না করে হেলদি ওয়েতে এক্সপ্রেস এক্সাক্টলি। করে জিনিসটাকে শেষ করে হেলথি ওয়েতে আমরা হ্যাঁ, কিভাবে ওখানে করতে পারি। শেষ করে আর বাড়াতে না দেওয়া, এটাই কিন্তু ওয়ে টু গো। ছোট, ছোট করে এভাবে পা ফেলা শুরু করলে আপনি দেখা যাবে যে একসময় আপনি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে বের হয়ে আসতে পারছেন ডিফারেন্ট সিচুয়েশন। এক্সাক্টলি। আমি একটা বাস্তব উদাহরণ দেই। আ সেটা হচ্ছে যে আ আমার আমার চেম্বারে একটা বাচ্চা মেয়ে এসেছে তার মায়ের সাথে। তো মেয়েটার তার মায়ের প্রতি প্রচন্ড রাগ। তার মা তাকে সময় দেয় না। আ মানে মায়ের সাথে প্রচন্ড রাগ বিভিন্ন বিষয় নিয়ে তার প্রচন্ড রাগ আছে। তো সে সেশনে বসেই রাগ করা শুরু করছে মায়ের প্রতি। কথা বলতে সেশনে বসে। তো তখন আমি যেটা করলাম যে আমি বললাম, "কি তোমার খুব রাগ হচ্ছে?" কয়, "হ্যাঁ, আমার প্রচন্ড রাগ হচ্ছে।" মেয়েটার বয়স বেশি না। কত ১২-১৩ হবে। বলে, "প্রচন্ড রাগ হচ্ছে।" এবং সে রাগে মানে দেখুন খিটমিট করতেছে। তো তখন যখন বললাম, "আচ্ছা, তাইলে আমরা একটা কাজ করি। আপনার তো মায়ের প্রতি প্রচন্ড রাগ। তাইলে আমরা একটা কাজ করি।" তাকে আমি একটা কাগজ কলম দিলাম। কাগজ কলম নাম যে আপনি আপনার মায়ের ছবি আঁকেন। হ্যাঁ? যে মায়ের ছবি আঁকেন। ছবিটাকে যতটা বাজে করা যায়। মায়ের প্রতি রাগ না? একটা ছবি আঁকবেন মায়ের, ছবিটাকে যতটা খারাপভাবে আঁকা যায়, সেভাবে চেষ্টা করেন তো। তো সে একটা ছবি আঁকলো। মায়ের এই যে ২ পাশ দিয়ে ২ টো শিং দিল, দাঁতগুলো বড় করে দিল। তারপর আরো কতভাবে যে করলো। তো তারপর বলল, "কি এখন কেমন লাগতেছে?" "এখন খুব ভাল লাগতেছে।" তারপরে তার 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 সে ওটা সে এক্সপ্রেস করতে পারেনি তো। এবং সেটা একটা বেশ পজিটিভ ওয়েতে দারুণ কাজ করেছে। এবং তার ওটাই দরকার ছিল। না আসলে এই জিনিসটা তার আসলে মানে তার যারাই দেখছেন মানে এই জিনিসটা বোঝাটা কিন্তু খুব দরকার। মানে এটা শুনতেও কিন্তু একটা মনে হতে পারে কি মার ছবি আঁকবে উল্টাপাল্টা। ব্যাপারটা হচ্ছে হুম, যে হুম, হুম। আপনি যদি মানে একটা জিনিস একটা ভিতরে একটা প্রবলেম হচ্ছে, যেকোনো কারণেই হোক, অনেক সময় অকারণে হয়, অনেক সময় সত্যি কারণেই হয়। যে কারণেই হয় আপনার মনে হতে পারে যে কি কারণে রাগ করছে এটার তো কোনো দরকার নেই। কিন্তু যে রাগ হুম, করছে সে কিন্তু তার ফিলিংটা কিন্তু রিয়াল। তার রাগ লাগছে। এখন এক্সাক্টলি। এটাকে আমার চেপে মানে কোনো না কোনোভাবে বক্সে ঢুকে বেঁধে ফেললাম। এটা কিন্তু করে কোনো লাভ হয় না। একটা না একটা সময় আরো বড় হয়ে বের হয়ে আসে। হেলথি বড় হয়ে এক্সপ্রেশন যায়। সেটা ফানি শোনা যাক, উইয়ার্ড শোনা যাক, যাই হোক। ওটাকে দিয়ে কিন্তু আমরা জিনিসটাকে প্রসেস করে বের করে দিতে পারি। তাহলে আর এটা হুম, হুম, পরে হুম। খারাপ হয়ে ফেরত আসে না। যেমন মানে রাগটাকে আমরা চাইলে মানে আমি 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 মনে করি কি জানেন? রাগটাকে আমরা একটা শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারি। শিল্পের পর্যায়ে বলতে এরকম যে রাগের এক্সপ্রেশনটাকে আমরা বিভিন্ন ক্রিয়েটিভ ওয়েতে মানে এটা কি প্রত্যেকের আলাদা হতে পারে। দারুণ ক্রিয়েটিভ ওয়েতে আমরা এগুলো করতে পারি। রাগের এক্সপ্রেশনটাকে। ঠিক আছে? যেখানে অন্যের ক্ষতি হবে না। দেখবেন এগুলো যখন আপনি করবেন না, তখন আপনার ফোকাসটা অন্যদিকে চলে যাবে, রাগটাও থাকবে না এবং দারুণ কাজ করবে। সেটাই যেমন আপনার এই এক্সাম্পলটা শুনে আমার আরেকটা কথা মনে পড়ে গেল। আমি সেদিনই পড়ছিলাম এরকম একটা ইন্টারভেনশন এর কথা যে আপনার কারোর উপর খুব রাগ হয়েছে, আপনি তাকে একটা চিঠি লেখেন। যত বাজে কথা বলতে চান, গালি দিয়ে বাজে চিঠি এক্সাক্টলি। লেখেন।
চিঠি লিখে এবার চিঠিটা ছিঁড়ে কুটি, 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 কুটি করে ছিঁড়ে আপনি ফেলে দেন। একদম, একদম, হ্যাঁ, একদম। দেখা যাবে যে এই আপনার কাজগুলো যা আমিও বলার করি। হ্যাঁ, যা বলার আপনি বলে ফেললেন চিঠির মধ্যে, আবার বলে আপনি ফেললেন। মানে তাকে আপনার সেগুলো তো এক্সপ্রেস হয়ে গেল। হুম, হুম, হুম। বা আপনি রাগের ডায়েরি লিখতে পারেন। আপনার প্রচন্ড রাগ হলো, কাগজে লিখেন। ওটাতে লিখে ফেলেন। পুরো ঘটনা লিখেন। কোনো সমস্যা নেই। এবং সেটা এক্সপ্রেস হয়ে গেল। এবং পরবর্তীতে যেটা করবেন সেটা দরকার হয় ওই যে বাথরুমে ওই যে বাথরুমের কমোডের মধ্যে দিয়ে ফ্লাশ করে দিলেন। যা, শেষ। রাগ। না, ঠিক খুব আছে? ইম্পোর্টেন্ট কতগুলো কথা বললেন যে আসলে পুরা প্রিন্সিপালটাই যে আমরা কোনো কিছু চেপে না রেখে হেলদি ওয়েতে প্রসেস করে এক্সপ্রেস করে ওটাকে বের করে দিব। এই জিনিসটাই আমাদের মেইন আইডিওলজিটা এটা। এখন আপনি এটা লিখে করেন, এটা আপনি আপনার যদি আপনার বিয়ে হয় যে আমার কোনো কিছু মানে চিৎকার করতে ইচ্ছা করছে, আপনি যে এক্সাম্পল গুলো দিলেন এক একজনের হয়তো এক একটা কাজ করে, বাট আপনার ক্ষেত্রে কোনটা কাজ করবে, কিন্তু যে কোনো ওয়েতে একটা হেলদি ওয়েতে একটা এক্সপ্রেস করে জিনিসটা শেষ করে দেওয়া, এটা মানে একটা প্রিন্সিপাল হিসেবে এটাকে আমরা বলতে পারি। হুম, এক্সাক্টলি। তারপর ওই যে অনেক সময় হয় কি রাগটাকে আমরা কিন্তু পজিটিভ ভাবেও কাজে লাগাতে পারি। ধরুন ধরুন আ ধরুন কেউ ধরুন আপনার প্রচন্ড রাগ হলো। সেই রাগটা আপনি যদি আপনার কাজের উপর দিয়ে দেন, ধরুন একজন ফুটবল খেলোয়াড় তার সকল রাগ ফুটবলের উপর যদি দেয়, তখন কি তার মানে রাগটাকে আমি ওখান থেকে মানে পার্সোনাল রাগটাকে যদি আমি আমার খেলার প্রতি নিয়ে আসি, মানে ধরুন যে ক্রিকেট খেলে, মানে সে তার রাগটাকে, তার সমস্ত রাগটা তার যদি ব্যাটে বলের সাথে মানে ওই খেলার প্রতি দিয়ে দেয়, তখন কিন্তু সেটা আরো পজিটিভ একটা ওয়ে হতে পারে। ঠিক আছে? আরেকটা ব্যাপার মনে হয় হতে পারে, যেটা ইভেন আমার ক্ষেত্রে কাজ করে, এক্সারসাইজ করা। যে আপনার রাগ লাগছে, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আপনি একটা এক্সারসাইজ করে মানে দেখা যায় যে ফিজিক্যাল এক্সর্শনের সাথে সামহাও রাগটাও বের হয়ে যায়। আপনি যদি হুম, হুম, একটা হুম, হুম, হাঁটতে চলে গেলেন, হুম, 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 আপনি যদি দৌড়াতে পারেন একটা দৌড় দিয়ে আসলেন, বা যেভাবে আপনি যেভাবে এক্সারসাইজ করতে কমফোর্টেবল হন, অ্যাকচুয়ালি কিন্তু হেল্প করে। দেখা যায় যে রাগটা কমে গিয়ে মানে ফিজিক্যাল এক্সর্শনের সাথে রাগটাও যেন বের হয়ে যায়। এই জিনিসটা আমি নিজেই এক্সাক্টলি। ফিল করেছি। আর পাশাপাশি আরেকটা যেটা করা যায় রিল্যাক্সেশন করা যায়। রিল্যাক্সেশন যদি কেউ প্র্যাকটিস করতে পারে, রিল্যাক্সেশন করলে যেটা হয় দেহ মন কিন্তু স্থির হবে। দেখুন রাগ হলে কি হয় আমাদের মন থাকে অস্থির, হুম। সবকিছুতে অস্থির থাকে। তো যখন আপনি রিল্যাক্সেশনটা প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনার রাগটা অনেক কন্ট্রোলে থাকবে, নিয়ন্ত্রণে থাকবে। আমি একটা আরেকটা পাশাপাশি রিল্যাক্সেশনের পাশাপাশি আরেকটা বডি স্ক্যানিং একটা এক্সারসাইজ আছে। চোখ বন্ধ করে নিজের সমস্ত বডি পার্টস গুলোকে ফিল করা। হাত পা থেকে মাথা পর্যন্ত টাচিং, মানে সবকিছু ফিল করা, এভাবে চোখ বন্ধ করে আমার নিজের বডি স্ক্যানিং করা দারুণ কাজ করে রাগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে। ঠিক আছে? পাশাপাশি ওই যে প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন আছে, সেটাও মানে এই যে রাগ নিয়ন্ত্রণের জন্য যে ধরনের এক্সারসাইজ গুলো আছে বা এই যে রিল্যাক্সেশন গুলো আছে দারুণ ভাবে কাজ করে। আমার একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে যে একটা বাস্তব উদাহরণ। আমি একবার আমার একটা সেশনে একটা সেশনে একটা ছেলে এসেছে। সে সে আমাকে বলতেছে এভাবে যে, "আমার প্রচন্ড রাগ।" হ্যাঁ? সে আমাকে বলে, "আমার প্রচন্ড রাগ। আর আমার হুটহাট করে রাগ উঠে যায়।" মানে সে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" তো আমি আমরা বিভিন্ন রাগের বিষয়গুলো নিয়ে অনেক কথা বললাম, বিভিন্ন টিপস দিলাম। তো তারপর শেষে গিয়ে আমি ও এমনকি সে আমাকে বারবার এলার্ট করে দিচ্ছিল যে, "আমার কিন্তু অনেক রাগ, আমার কিন্তু অনেক রাগ।" সে আমাকে বারবার এলার্ট করছিল মানে আমার কথা বলার সময়। আ তো সে বলে, "আমি আমার রাগ একদম নিয়ন্ত্রণ করতে পারি না।" তো পরবর্তীতে আমি যেটা করলাম শেষে গিয়ে আমি তাকে একটা রিল্যাক্সেশন করালাম। তাকে মানে ব্রিথিং রিল্যাক্সেশন করালাম। তারপরে তাকে প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন করালাম। প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন এর পরে আমি তাকে বডি স্ক্যানিং করালাম। বডি স্ক্যানিং একদম পা থেকে মাথা পর্যন্ত। তো যখন শেষ হলো, শেষ হওয়ার পরে তার কাছে জিজ্ঞেস করলাম, "এখন কেমন ফিল করতেছেন?" বলে, "খুব ভালো লাগতেছে।" বললাম, "কি এখনো কি রাগ আছে?" কই, "কিসের রাগ?" মানে সে ভুলেই গেছে যে তার যে রাগ বলতে একটা বিষয় ছিল,
সেটা সে একদমই ভুলে গেছে। মানে মানে বিষয়টা যেটা হচ্ছে যে রিল্যাক্সেশন করলে মন এতটাই শান্ত হয় যে আমাদের রাগটা একদম কমে আসবে। ঠিক আছে? এজন্য রিল্যাক্সেশন প্র্যাকটিস করা উচিত। আর আপনারা যদি নিয়মিত যদি রিল্যাক্সেশনটা এক্সারসাইজ করতে পারেন, এটা কিন্তু আপনাদের যেকোনো সমস্যা যেমন মানসিক যেকোনো সমস্যার জন্য রিল্যাক্সেশনটা দারুণ কাজ করে। রিল্যাক্সেশনকে বলা হয় মানে অ্যাসপিরিনের মতো। যেমন অ্যাসপিরিন বলা হয় যে অ্যাসপিরিন বা মেন্টাল অ্যাসপিরিন এটা দারুণ কাজ করে। আর মন ভালো রাখবে এবং সকল মানসিক সমস্যা থেকে দূরে রাখবে রিল্যাক্সেশন। খুবই ইম্পোর্টেন্ট আপনি লাস্ট যে কথাটা বললেন, আসলে মনকে শান্ত করে ফেলতে পারা শুধু রাগের জন্য না, ডিপ্রেশনের ক্ষেত্রেও, অ্যাংজাইটির ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এগুলো কাজ লাগে। আপনি যে প্রত্যেকটা রিল্যাক্সেশন ক্ষেত্রে। ট্রিটমেন্ট গুলো, ডিফারেন্ট কিছুটা হয়তো কোনগুলোর ক্ষেত্রে একটু আলাদা আলাদা, আরো কিছু টেকনিক আছে এক্সটেন্সিভ যেগুলো আপনারা ভালো জানেন, বাট অ্যাজ আ হুম, হোল হুম। যে রিল্যাক্সেশন টেকনিক গুলো আছে, আপনি বডি স্ক্যানের কথা মেনশন করলেন। আরেকটা খুব অনেকের ক্ষেত্রে খুব ভালো কাজ করে ব্রিদিং এক্সারসাইজ গুলো, হুম, হুম। যে দম নেওয়া, আস্তে আস্তে ছেড়ে দেওয়া, এই জিনিসগুলো ব্রেথিং অনেকের এক্সারসাইজ। ক্ষেত্রে খুব ভালো কাজ করে। একদম তো এই এক্সাক্টলি। জিনিসগুলো আসলে আপনি যেই ধরনের, শুধু রাগ না, অ্যাংজাইটি হোক, ডিপ্রেশন হোক, অন্য যে কোনো ধরনেরই আপনার মেন্টাল হেলথ ডিসঅর্ডার, বা ডিসঅর্ডার না বলছি, মানে আপনি রেগুলার লাইফে যতটুকু ভুগছেন সেখান থেকে আপনাকে বের হয়ে আসতে অনেক ক্ষেত্রে সাহায্য করতে পারে। তো আমরা কি পরের প্রশ্নে চলে যেতে পারি এখন তাহলে? অবশ্যই। আমার পরের প্রশ্নটা আসলে যাদের অনেক রাগ তাদের জন্য না, বরং তাদের পরিবার বা প্রিয়জনের জন্য। কারণ যারা রাগ হয় তাদের জন্য তো অবশ্যই ডিফিকাল্ট, বাট তার সাথে যে যার উপর রাগ হচ্ছে, বিশেষ করে এটা ফ্যামিলি মেম্বাররা বেশি ফেস করে খুব রাগে একজন মানুষের ক্ষেত্রে, সেই মানুষগুলোর আসলে কিভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করা উচিত, আমার মনে হয় এটাও আমাদের একটু আলোচনায় থাকা উচিত। হ্যাঁ? এখানে যেটা হচ্ছে যে ধরুন প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা। কিছু মানুষ থাকেন একটু রাগী ধরনের, আবার সব মানুষ যে একরকম হবে তা কিন্তু না। ধরুন আমরা যে ফ্যামিলিতে বসবাস করি সেখানে কিন্তু প্রত্যেকে আলাদা, প্রত্যেকের ভাবনা আলাদা, প্রত্যেকের চিন্তা আলাদা, প্রত্যেকের ইমোশন গুলোও কিন্তু আলাদা থাকে। তো এরকম যদি হয় যে যাদের রাগ বেশি, তো সেক্ষেত্রে তাদেরকে ভয় না পেয়ে ১ম কথা দেখুন আমাদের কিন্তু একটা থাকে যে যাদের রাগ বেশি তাদের ধারে কাছেও যাওয়া যাবে না। কখন কি বলে বসে। এরকম একটা থাকে না? এটা যেটা হয় তাদের মধ্যে আরেকটা ফিলিংস দেয়। আমাকে কেউ আমার কথা কেউ শোনে না। আমাকে কেউ কোনো কোনো করে না। আপনি দেখবেন বিশেষ করে বয়স্ক মানুষদের মধ্যে কিন্তু রাগটা বেশি থাকে। তো তখন কিন্তু যে সে একটা বকা দিবে বা সে একটা করবে, ওই মানুষগুলোকে কিন্তু আমরা এড়িয়ে যেতে থাকি। তখন তাদের মধ্যে একটা কিন্তু হীনমন্যতা কাজ করে। তো সেক্ষেত্রে মানে ১ম কথা আমাদের এভাবে ভাবা যে ওই মানুষটার কিন্তু কোনো দোষ নেই। হয়তো সে কোনো একটা সিচুয়েশন এর মধ্য দিয়ে যাচ্ছে, যার জন্য তার কিন্তু রাগটা হচ্ছে। মানে বিষয়টা হচ্ছে যে আমরা মানুষটাকে দোষ না দিয়ে, মানুষটাকে পজিটিভ ভাবে নিয়ে ধরুন মানে মানুষ এবং তার সমস্যাটাকে যদি আমরা আলাদাভাবে চিন্তা করি। সে একটা এজ এ হোল একটা মানুষ, তার একটা সমস্যা হচ্ছে সে রাগী। তার মানে আমি যদি সেই মানুষটাকে এজ এ মানুষ হিসাবে দেখি, তখন অন্য স্বাভাবিক মানুষের সাথে আমরা যেভাবে আচরণ করি, ওই মানুষটার সাথেও আই থিংক সেভাবেই আচরণ করা উচিত। এবং হয়তো ওই মানুষটার সাথে যখন আপনি সেই স্বাভাবিক আচরণ করবেন বা তার সাথে কথা বলবেন, তার কথাগুলো শোনার চেষ্টা করবেন, তার সাথে ভালোভাবে কমিউনিকেশন করবেন, তখন হয়তো দেখতে পাবেন যে আপনি যে তাকে যেটা রাগী ভাবছিলেন কিন্তু সে রিয়ালি কিন্তু সে কারো ক্ষতি চায় না। কিন্তু হয়তো সে যেভাবে এক্সপ্রেস করছে সেটা আপনাদের কাছে খারাপ ভাবে যাচ্ছে বা রাগ হিসেবে যাচ্ছে। কিন্তু সে চায় না বা তার উদ্দেশ্য এটা না যে সে আপনাকে আপনার ক্ষতি চায় বা আপনার খারাপ কিছু চায়। প্রত্যেকটা মানুষই প্রত্যেকের ভালো চায়। কিন্তু হয়তো এই এক্সপ্রেশন এর জন্য আমরা তাদেরকে এভয়েড করে যাই। এখানে সবারই যেটা উচিত বন্ধু-বান্ধবের মধ্যেও কিন্তু এরকম দেখা যায়। দেখবেন যে বন্ধুগুলো রাগী তাদেরকে কিন্তু আমরা এভয়েড করি।
কিন্তু এই অ্যাভয়েড না করা, তাদের কথাগুলো শোনা, তাদের মধ্যেও কিছু কথা আছে। হয়তো ওই কথাগুলো সে বলতে পারছে না বিধায় কিন্তু তার মধ্যে রাগটা হচ্ছে। বা সে যে আপনারা যে তার সাথে কথা বলছেন না সেটার জন্যও কিন্তু তার রাগটা হচ্ছে। অন্তত তার কথাগুলো শুনুন। তার সাথে স্বাভাবিকভাবে যোগাযোগ করা, তার সাথে স্বাভাবিক কমিউনিকেশন বজায় রাখা। তবে এটা একটু ডিফিকাল্ট যে যে তাদের সাথে যে কারণ প্রত্যেকেই আবার মানুষ যে আমাদের মধ্যে এটা ভাবনা থাকে যে তাদের সাথে কথা বলে কখন কি বলে বসে না বসে। কিন্তু সেক্ষেত্রে আমাদেরকেও একটু থাকা মানে মানে আমাদের যে বিষয়টা হলো তাকে খারাপভাবে না নিয়ে মানে সমস্যাটাকে সমস্যা হিসেবে দেখে সমস্যা থেকে মানুষটাকে আলাদাভাবে চিন্তা করে কমিউনিকেশন গুলো বাড়ানো। এটাই হওয়া উচিত আই থিংক সবার ক্ষেত্রে। আর ফ্যামিলি যেটা হওয়া উচিত যে আ সবাই একসাথে বসে কমিউনিকেশন গুলো বাড়ানো। মানে সেই মানুষটা রাগী বলে যে তাকে আলাদা করে রাখা বা তার সাথে কমিউনিকেশন না করা এটা করা উচিত। আপনি আমি এখানে একটু একটা জিনিস এড করব যে আসলে আপনি যেটা বললেন যে মানুষটাকে এবং রাগটাকে আলাদা করে দেখা। আসলে আমরা যেটা করি মানে যে রাগ হচ্ছে, রাগ হয়ে একটা খারাপ ব্যবহার করছে বা চিৎকার চেঁচামেচি করছে, তার প্রতি কিন্তু আমাদের ফার্স্টেই একটা খারাপ ফিলিং ক্রিয়েট হয়। খারাপ আমরা তাকেই মানে ধরেন আমার সাথে কেউ চিৎকার চেঁচামেচি করছে, আমার ফিলিংটা হয় যে আমি ভিকটিম আর সে হচ্ছে হুম, এখানে হুম, অপরাধী আর আমি ভিকটিম। এরকম একটা মানে নরমাল মানুষের এটাই নরমাল। আপনি যে নরমাল। থিওরির কথা বললেন যে আমার সেলফ অ্যাটাকড হচ্ছে, আমি অ্যাটাকড ফিল করছি আর সে হচ্ছে হুম, অ্যাটাকার। আমরা কিন্তু কখনো হুম, উল্টা জিনিসটা চিন্তা করি না যে আমি এখানে দাঁড়িয়ে যে ওয়েট মেবি তার খুবই খারাপ একটা দিন গেছে। সে খুবই হুম, যেকোনো কারণেই হোক খুবই ফ্রাস্ট্রেটেড বা তার কোনো একটা হুম, সমস্যা হয়েছে। আমরা কিন্তু এটা কখনোই চিন্তা করি না। আমরা চিন্তা করি না। যে আমার সাথে দুর্ব্যবহার করছে। এবং অনেক হুম, ক্ষেত্রে আমরা হুম, এটা করি যে আমরাও সেই সাইকেলটাতে জয়েন করে ফেলি। যদি তার হুম, সাথে হুম, না পারি আরেকজনের উপর রাগটা ছেড়ে দেই। হুম, তো আসলে এক্সাক্টলি। একটা মানুষের প্রত্যেকেরই আসলে অনেক ভাবে মানে একই জিনিসই এপ্লাই করে যে আমি আমার পজিটিভ নেগেটিভ চিন্তাটা না করে যদি পজিটিভ চিন্তাটা করতে পারি বা ডিফারেন্ট পজিটিভ। ভাবে চিন্তা করতে পারি যে আসলে কি কারণে এরকম বিহেভ করছে। হুম, আমাকে হুম, অ্যাটাক না করে আর কি কারণ হতে পারে। অনেকভাবে আসলে জিনিসটাকে অ্যাড্রেস করা যায়। বাট এট দ্য হুম, সেম হুম, টাইম দিস শুড নট বি দ্য রিজন যে কেউ যদি এমন রাগ হয় যে সে অ্যাবিউসিভ তখন কিন্তু আসলে হুম, এই কথাগুলো আমরা সেই ক্ষেত্রের জন্য এই কথাগুলো বলছি না। আপনি অবশ্যই হুম, হুম, আপনার ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড কেউ রাগী হলে তাকে কম্প্যাশন দেখাবেন, তাকে বুঝার চেষ্টা করবেন, এমপ্যাথি হুম, দেখাবেন। কিন্তু কেউ যদি এক্সাক্টলি। অ্যাবিউসিভ পর্যায়ের রাগ হয়ে যায়, হুম, হুম। সেক্ষেত্রে অবশ্য তো সেক্ষেত্রে একটু অ্যাওয়ার থাকা যে আবার ওই যে তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা বা ই করা। না, আমার মনে হয় যে আমরা খুব চমৎকার একটা আলোচনা করলাম এবং যারাই এই প্রবলেমটাতে ভুগছেন লাইফে তারা যদি আমাদের সাথে থেকে থাকেন এখন পর্যন্ত শুনছেন, তারা অনেক স্পেশালি যে ইন্টারভেনশন গুলো নিয়ে কথা হলো যে কিভাবে আপনি রাগের মোমেন্টে কি করতে পারেন। আপনি যেটা আপনার কাছে রেজোনেট করে, যেটা মনে হয় যে আরে এটা করে দেখি আমি, হয়তো আপনি উপকার পেতে পারেন। বা আপনি আপনার ফ্যামিলির মধ্যে যদি এরকম কেউ থাকে যে এরকম খুব প্রবলেমে ভুগছে, আপনি তাকেও হেল্প করতে পারেন। তো আমি আশা করব যে আমাদের এই পুরো আলোচনাটা অ্যাকচুয়ালি যারা মানে শুধু খুব রাগী মানুষ তা না, সবারই যেহেতু রাগ হয়। এই ধরনের জিনিসগুলো আমরা যদি একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করি আমাদের বিলিফ সিস্টেম নিয়ে, আমাদের আপনি যেটা বললেন যে আমাদের থটস গুলো নিয়ে, আমাদের ট্রিগারস গুলা নিয়ে সেটা হলে আগে থেকেই অ্যাকশন নিয়ে যে হ্যাঁ, আমি ট্রিগার্ড হতে যাচ্ছি, আমি সরে যাই। ডিফারেন্ট জিনিস যে ডিফারেন্ট জিনিসগুলো কাজে লাগিয়ে আমরা কিন্তু আমাদের লাইফটাকে বেটার করতে পারি। আবার আরেকটা বিষয়ে আরেকটা এড করি সেটা হচ্ছে যে সেলফ ভালো রাখার জন্য যে আমি আমি যাতে রাগী না হই বা রাগ না থাকে এটার একটা টেকনিক আছে। সেটা হচ্ছে যে আমি যদি আমার নিজেকে জানি যেমন ওই যে কেলোর থিওরিতে বললাম না যে যখনই মনে হচ্ছে যে আমার সেলফ এ আঘাতপ্রাপ্ত হচ্ছে তখনই আমি রেগে যাচ্ছি। ওইটাকেও নিয়ন্ত্রণ করা সম্ভব। সেটা এভাবে ধরুন কেউ আমাকে একটা খারাপ কথা বলল। সেখানে আমি রিঅ্যাক্ট তখনই করব না যখন আমি আমার নিজের সম্পর্কে জানবো। আমার নিজের এবিলিটি গুলো সম্পর্কে জানবো, আমার স্ট্রেংথ উইকনেস গুলো সম্পর্কে জানবো। তখন কিন্তু আমি রাগ করব না। মানে নিজের সেলফ কনফিডেন্স, সেলফ এস্টিম যখন আমার বেশি থাকবে বা সেলফ এস্টিম যখন আমার আ থাকবে তখন কিন্তু আমি রাগ করব না। তখন আমি বিষয়টাকে এভাবে নিবো যে সে আমাকে যদি খারাপ বলেও
আমি জানি আমি কি। অন্যের কথায় আমার কিছু যায় আসবে না। খুবই ইম্পোর্টেন্ট, খুবই ঠিক আছে? ইম্পোর্টেন্ট একটা কথা। আমাদের সেলফ স্টিম, সেলফ ওয়ার্থ এর যে ব্যাপারটা, মানে আমি নিজের সম্পর্কে নিজের ধারণা যদি আসলে ভালো থাকে, তাহলে আসলে কেউ একজন কিছু বলে গেলেই সেটা আপনাকে এভাবে ইমপ্যাক্ট করবে না। আপনার নিজের সম্পর্কে আসলে আমরা খুব আমরা বলি যে আমরা মানুষকে জাজ করি, অন্যদেরকে মানে অন নেগেটিভলি দেখি বা কিছু। বাট আমরা কিন্তু সবাই নিজেদেরকেও নেগেটিভলি জাজ করি। কিছু একটা হলেই আমরা অবশ্যই। কিন্তু নিজেদেরকেই বলি, তোমার হুম, হুম, হুম। নিজেকেই বলছি, তোমার দ্বারা কিছু হবে নিজেকে। না। তুমি আমাকে করতে দিয়ে পারবা কিছু না। হবে না। হ্যাঁ, হ্যাঁ। তোমার কইতে তুমি আসলে এসব কিছু পারবা না, তুমি ছেড়ে দাও, তোমাকে দিয়ে লাভ নাই। এগুলো কিন্তু আমরা হুম। নিজেদেরকে নিজেরা মনে, মনে বলছি। আপনি যদি এক্সাক্টলি, এক্সাক্টলি। অন্য সবাইকে বাদ দেন, নিজে চুপ করে চিন্তা করেন। আপনি যে কত হুম, খারাপ হুম। কথা নিজেকে বলেছেন এই পর্যন্ত আমরা সবাই বলি। তো এইগুলো প্রত্যেকে না বলে উল্টা পজিটিভ কথা বলা উচিত যে আমি পারবো। আমার আ মানে একমত। আমার আ আমি হয়তো সবাই সবকিছুতে ভালো হবে না। দ্যাটস কমপ্লিটলি ওকে যে আমি অনেক জোরে দৌড়াতে পারি না, কিন্তু আমি খুব সুন্দর ছবি আঁকতে পারি। আমি গান গেতে পারি না, কিন্তু আমি মানে বিতর্ক করতে পারি। সবার তো আর এক জিনিস পারবে না। আমি ম্যাথে ভালো না, কিন্তু আমি ইংলিশে খুব ভালো। মানে হুম, হুম। অ্যাকচুয়ালি নিজেকে জানা, আপনি যেটা বললেন, নিজের স্ট্রেংথ, উইকনেস এবং নিজের সম্পর্কে জানা এবং সেটা নিয়ে ভালো ফিল করা। নিজের সম্পর্কে ভালো ফিল আমি করা। আসলেই একটাতে খারাপ হতে পারি। আমি হয়তো খুবই খারাপ অবশ্যই। আজকে। আমার মধ্যে স্ট্রেংথ যেমন থাকবে, আমার মধ্যে উইকনেস ও হ্যাঁ, থাকবে। সবাই তো এক আমি জিনিস সেগুলোকে ভালো হবে না। ইমপ্রুভ ও করতে পারবো। আমরা যদি ধরে নিতাম যে আমি জানি না, রবীন্দ্রনাথ আমরা পড়েছি যে উনি হুম, ফেল হুম। করেছেন, করেছেন। অথচ সে এক্সাক্টলি। নোবেল প্রাইজ পাওয়া আমরা তাকে নিয়ে গর্বিত এখন। আমাদের কাজী নজরুল ইসলাম যদি দেখেন, পড়ালেখায় কিন্তু ভালো ছিল না। উনি যদি ওটা নিয়ে বসে থাকতেন, মানে কোনদিন কিন্তু ওখান থেকে আর বের হওয়ার জায়গা নেই। বের হতে। সবাই সবকিছুতে হুম, ভালো হবে না। নিজের স্ট্রেংথ এ ফোকাস করা। যে আমি যেটাতে ভালো আমি সেটাতে ফোকাস করি। হতে পারে আমি একটাতে ভালো। এক্সাক্টলি। আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন লাস্টে, আমি মানে অ্যাপ্রিশিয়েট করলাম কথাটা। আসলেই মানে এই জিনিসগুলো আমাদের ছোট, ছোট অনেকগুলো থট, আমাদের মাথার থট আমাদের লাইফকে অনেক সুন্দর করে দিতে পারে। এবং যেকোনো খারাপ সিচুয়েশন, ডিপ্রেসিভ সিচুয়েশন, লাইফের লস, ট্রমা, অ্যাক্সিডেন্ট যেকোনো কিছুকে অ্যাকসেপ্ট করতে এবং প্রসেস করতে হেল্প করতে পারে। তো আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটা সেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং সুন্দর করে গুছিয়ে অনেকগুলো মানে মজার আ আলোচনার মধ্যে দিয়ে জিনিসটা ট্রান্সমিট করার জন্য। তো শেষ করার থ্যাংক আগে ইউ। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। আচ্ছা, দর্শকদের আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত সময় নিয়ে আমাদের পুরো অনুষ্ঠানটা উপভোগ করেছেন। আর সেটা হচ্ছে যে প্রত্যেকের জন্য একটাই কথা যে মানুষের মধ্যে মানসিক সমস্যা বা রাগ থাকবে বা সমস্যা থাকবে, সেটা থেকে আমরা চাইলেই কিন্তু ওভারকাম করতে পারি। আর আপনারা যেটা হচ্ছে যে আপনারা আপনারা প্রয়োজনে সাইকোলজিস্ট এর অবশ্যই শরণাপন্ন হবেন এবং কাউন্সেলিং চালিয়ে যাবেন। আ আর আমি ধন্যবাদ জানাচ্ছি আ ডাক্তারকে এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য এবং মানসিক স্বাস্থ্যটাকে এতটা গুরুত্ব দেওয়ার জন্য। তো সবাইকে ডাক্তারও এবং তার সকল আ সকলে এটার সাথে যারা জড়িত আছেন সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মানে আপনার অ্যাপ্রিসিয়েশন টার জন্য। আমরা আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের দিক থেকে সবাইকে, শুধু যেটা বললাম ১ম এই যে শুধু শারীরিক সুস্থতা না, মানসিক সুস্থতা নিয়েও ফোকাসটা রাখার এবং মানুষের নানা অ্যাওয়ারনেস সেশন এর মাধ্যমে সবাইকে নানা রকম তথ্য দিয়ে সাহায্য করা, নানা রকম উপায় দিয়ে সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করা, যাতে আমরা সবাই মিলে ভালো থাকতে পারি। তো আমি লাস্টে এটা বলেই অবশ্যই। শেষ করব। সবাইকে ধন্যবাদ জানাবো এবং চলুন আমরা সবাই মিলে ভালো থাকি, সুস্থ থাকি। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।